Hello everyone, welcome to another episode of SAP Podcast. আজকের এপিসোড প্রিমিয়ার লিগের এই ডেডিকেটেড টিম প্যানেলের শেষ এপিসোড। আজকে আমরা কথা বলবো নর্থ লন্ডনের দুইটা টিম নিয়ে, টটেনহাম হটস্পার্স আর আর্সেনাল। তো টটেনহাম হটস্পার্স থেকে আমাদের সাথে আছেন শ্রাবণ বণিক আর ফারহান তানভীর। আর্সেনাল থেকে আমাদের সাথে আছেন সাকিব ভাই, ইমতিয়াজ সৈকত ভাই আর আওসাফ। তো আমি ফার্স্টে 2019 20 সিজনের রিভিউ শুনতে চাচ্ছি। টটেনহাম যেহেতু লিগের 6 পজিশনে ছিল, তো আমরা আগে টটেনহাম ফ্যান শ্রাবণের কাছ থেকে শুনতে চাচ্ছি 19-20 সিজনের পারফরমেন্স নিয়ে তুই কতটা খুশি ছিলি? আচ্ছা, 19-20 সিজন আসলে তো এটা তো এমনিতেই হচ্ছে খুবই উইয়ার্ড একটা সিজন। এত বড় একটা ব্রেক গেল, তারপরে হচ্ছে আমাদের আবার ম্যানেজার চেঞ্জ হইলো মাঝপথে 5 বছরের ইয়ের পর হচ্ছে পচেটিনোকে স্যাক করা লাগলো। তো বাট এত কিছুর পরে আসলে মানে একটা ম্যানেজার চেঞ্জ, তারপর হচ্ছে এরকম একটা ওয়ার্ল্ড প্যান্ডেমিকের পরে আলটিমেটলি যে হচ্ছে আমরা অন্তত ইউরোপা লিগে মিস যাইনি, এটা হচ্ছে আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে। কারণ এমনিতেও ম্যানেজার চেঞ্জ করে এমনিতেও হচ্ছে খুবই বড় একটা ডিসিশন, প্লাস হচ্ছে পচেট্টিনো তো অবশ্যই অনেক ভালো কাজ করছে ক্লাবের হয়ে। আর আরেক সবচেয়ে বড় কথা হচ্ছে যে হচ্ছে ম্যানেজার হিসাবে আসছে অ্যাকচুয়ালি হোসে মরিনহো, খুবই কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার। তো তার অ্যাপয়েন্টমেন্টের পরে যে হচ্ছে অ্যাটলিস্ট ক্লাবের মধ্যে খুব মানে জিনিসটা নেগেটিভ দিকে যায় নাই। আমরা হচ্ছে পচেট্টিনোর আন্ডারে যে অবস্থায় ছিলাম তার চাইতে অবশ্যই ইমপ্রুভ করছি মরিনোর আন্ডারে। এই জিনিসটা আসলে খুবই ভালো, কারণ হচ্ছে পচেট্টিনো যখন স্যাক হয়েছিল তো আমরা হচ্ছে তো মিড টেবিলের নিচের দিকে গড়াগড়ি খাইতেছিলাম, প্লাস হচ্ছে পজিশন যেমন তেমন ছিল, বাট খেলাটা যেরকম হইতেছিল এটা হচ্ছে খুবই খুবই প্যাথেটিক খেলা চলতেছিল। তো প্রতি ম্যাচ ইভেন হচ্ছে ব্রাইটনের সাথে আমাদের একটা 3-0 গোলের ডিফিট ছিল অ্যাকচুয়ালি। তো এই টাইপের রেজাল্ট আসলেই তো অ্যাকসেপ্টেবল না। তারপর হচ্ছে মরিনহো আসলো, তারপর হচ্ছে একটা ব্রেক পড়লো বিশাল বড়। তো সবকিছু মিলে শেষ পর্যন্ত হচ্ছে 6 প্লাস ফিনিশ, জিনিসটা মানে অ্যাটলিস্ট প্রাউড হওয়ার মতো কিছু না, বাট ইটস ইটস গুড এনাফ টু বিল্ড। সামনের সিজনে হয়তো হচ্ছে আমরা আরেকটু প্রোগ্রেস করব। আচ্ছা, আমি সেম কোয়েশ্চেন উৎসর কাছে যদি করি। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই তো সেম কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে আমি শ্রাবণ ভাইয়ের সাথে মোটামুটি একমত যে প্রথমত সিজনটা আর কি প্রথম দিকে যেরকম মনে হচ্ছিল যে টটেনহামের পারফরমেন্স যখন শুরুর দিকে শুরু হলো, মোটামুটি 15-20টা ম্যাচের পর দেখা যাচ্ছে টটেনহাম সিজনে ছিল 10-এর পিছনে, মানে 12 বা 13 এরকম একটা পজিশনে ছিল যে সময় পচেত্তিনোকে অ্যাকচুয়ালি স্যাক করা হলো। তো এবছর সম্ভবত পচেত্তিনো একটু আলাদা রকম ট্যাকটিক্সে খেলার চেষ্টা করানো, মানে চেষ্টা করাচ্ছিল আর কি প্লেয়ারদের দিয়ে, যেটা আর কি সফল হয়নি, যার কারণে হয়তোবা তাকে স্যাক করা হয়েছে। এবং এই স্যাকের পরবর্তীতে একটা সময় মনে হচ্ছিল যে টটেনহাম হয়তো রিকভার করতে পারবে না, কারণ যতটা পিছায় গেল। আর ভাইয়া যেটা বললো শ্রাবণ ভাই যে ব্রাইটনের সাথে এভাবে 3-0 গোলে হার, মানে এগুলো আসলে মেনে নেওয়া যায় না। আর মিডফিল্ডে খুবই বাজে একটা অবস্থা ছিল, কোনো প্লে মেকিং ছিল না, প্লে মেকিং যদিও বা হচ্ছিল তখন ফিনিশিং হচ্ছিল না, ফিনিশিং কেউ করতে পারছিল না। এরকম একটা অবস্থা থেকে মনে হচ্ছিল যে তার উপর নতুন যে কোচ আসলো হোসে মরিনহো, তো হোসে মরিনহোর যেরকম রিসেন্ট ব্যাকগ্রাউন্ড, তাতে কেউ একটা হয়তো আশা করেনি যে এতটা ভালো শেষ পর্যন্ত এসে করবে। এবং আপনারা যদি শেষের দিকে খেলাগুলো দেখেন, শেষের দিকে এমন একটা পজিশন আসছিল যে চার মানে প্রথম তিনটা দল মোটামুটি শিওর যে এই তিনটাই হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হতো, বাট ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এইট এই পাঁচটা দলের মধ্যে পয়েন্ট ডিফারেন্স খুবই কম ছিল। এবং মানে যে কেউ চাইলে আরো একটু আগায় যেতে পারতো, কেউ ফোর্থ হতে পারতো, ফিফথ হতে পারতো, এরকম একটা অবস্থা ছিল। এন্ড সেখান থেকে আমি বলবো যে টটেনহাম অনেক ভালো রিকভার করছে, ফিনিশিংটা অন্তত সিজনের শেষ দিকে এসে একটা মোটামুটি একটা ভালো মতো ফিনিশিং দিছে, যেটা আমরা বিগত বছরগুলোতে দেখেছিলাম যে টপ ফোর এর মধ্যে সবসময় থাকতো। মরিসিও মানে পচেত্তিনো আসার পর থেকে সবসময় টপ ফোর এর মধ্যে ছিল, কিন্তু এবছর সেই তুলনায় একটু খারাপ হয়েছে, কিন্তু অবশ্যই সিজনের শেষ দিকে অনেকটা ভালো করেছিল। এবং আশা করি সামনের সিজনেও অনেক ভালো একটা ইয়া করবে, যেহেতু ট্রান্সফার মার্কেটে বেশ ভালো কিছু প্লেয়ার হচ্ছে টটেনহাম এবার নিয়ে এসেছে। তো আশা করা যায় আর কি সামনের দিকে ভালো দিন আসছে। ওকে, সো মুভিং অন, আমরা আর্সেনাল আসলে 19-20 সিজন মানে অন্যান্য টিমের তুলনায় অনেক ভালো করছে আই গেস। লাস্টের দিকে এসে এফএ কাপ আর কমিউনিটি শিল্ড দুইটা ট্রফি একদম নিজেদের করে নিচ্ছে। সো আমি সাকিব ভাইয়ের কাছে শুনতে চাবো,
যে একদিকে দুইটা ট্রফি জেতা হয়েছে, আবার লিগে হচ্ছে 8th পজিশন, যেটা হচ্ছে মেবি রিসেন্ট হিস্ট্রিতে লোয়েস্ট ছিল। সো এই হিসেবে 1920 সিজন একটা যদি ব্রিফ রিভিউ দিতেন। 1920 সিজন ছিল, কি বলবো, এক কথায় ক্রেজি। কারণ আর্সেনাল সাপোর্টার হিসেবে আমি একদম মানে লাইক যতদিন ধরে খেলা দেখতেছি, ভালো খেলুক খারাপ খেলুক, একটা জিনিস সবসময় কনস্ট্যান্ট, সেটা হচ্ছে ধরো টিমের স্টেবিলিটি। মানে সবসময় দেখে আসছি আর্সেনাল আমাদের কোচ, মানে কোচিং স্টাফের চেঞ্জ বা এরকম ম্যানেজমেন্টের চেঞ্জ এরকম কখন আমরা দেখিনি। এই সিজনে এসেই আমাদের এক সিজনের ভিতর 3বার কোচ চেঞ্জ হয়েছে। শুরু করলাম আমরা উনাই এমেরিকে দিয়ে, মাঝখানে লুয়েনবার্গ আসলো, লাস্ট হাফে এসে আর্টেটা। তো লাইক ধরো এক সিজনের ভিতর 3বার কোচ চেঞ্জ, এটা অনেক টিমের জন্য লাইক মানে প্রতি বছরের ব্যাপার, বাট আর্সেনালের জন্য এটা লাইক খুবই আনইউজুয়াল। মানে ওই তো লাস্ট 20-25 বছর এরকম ঘটনা ঘটে নাই। আর মানে 3 সিজনের 3 ধাপে সিজনটা শুরু করছিলাম খুবই হাই, মানে পেপে আসে, সালাবাকে কিনছি, তো এক্সপেকটেশন খুবই হাই ছিল। আর সিজনের শুরুতেই মানে একদম বলতে পারো আকাশ থেকে নিচে পড়তো যে হ্যাঁ কি হচ্ছে এসব। এমেরি স্যাক হলো, লুয়েনবার্গ স্যাক হলো, আর্টেটা আসার পর টু বি অনেস্ট সেরকম কোনো এক্সপেকটেশন ছিল না। আর সিজনের একদম অলমোস্ট গেম উইক 30-31 পর্যন্ত আমরা কনস্ট্যান্টলি টপ 10 এর বাইরে ছিলাম। তো এবার এই সিজনে একদমই কোনো আশা ছিল না, ইউরোপা লিগ থেকে তো ধরো কোভিড এর আগে আমরা বাদ হয়ে গেছিলাম। সো এবার জাস্ট একটু আশা ছিল সামহাও যদি টপ 10 এর ভিতর থাকতে পারে, ইভেন ইউরোপা লিগের জন্য কোয়ালিফাই করবে এটাও আমি এক্সপেক্ট করি নাই, এফএ কাপ জিতবে সেটাও এক্সপেক্ট করি নাই। তো ভাবছিলাম আচ্ছা আর্টেটা যেহেতু হাফ সিজন পাইছে, তো মোটামুটি যা করে করুক, নেক্সট সিজন থেকে হয়তো ভালো করবে। তো সেই তুলনায় রিস্টার্টের পর আর্সেনাল ভালো খেলছে, এফএ কাপ জেতা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল, ভাগ্যক্রমে আমরা টপ 10 এর ভিতরে ঢুকে পড়ছি। তো আর্টেটা যদি মানে বোর্ডের ব্যাকআপ পায় তাহলে হয়তো নেক্সট সিজনে ভালো করবে। আর এই এই সিজনটা যেরকম একদম ক্রেজি একটা সিজন গেছে, সেই তুলনায় এফএ কাপ, কমিউনিটি শিল্ড আর ইউরোপা লিগ কোয়ালিফিকেশন নিয়ে আমি স্যাটিসফাইড। যদিও মানে ডোন্ট গেট মি রং, আর্সেনাল ক্লাব হিসেবে মানে এটা কোনো দিক দিয়ে ভালো সিজন ছিল না। আনন্দ যেটা বললা লাইক লাস্ট 10-15 বছরের ভিতরে এটা বোধহয় আমাদের ওয়ার্স্ট সিজন এভার, মানে 8 নাম্বারে শেষ করছি। বাট ক্লাবের যে অবস্থা সেই অনুসারে বলবো যে হ্যাঁ, অ্যাটলিস্ট একটা সিলভার ওয়ার পাইছি আমরা, ইউরোপা লিগ কোয়ালিফিকেশন এটাও মিস যায় নাই। তো সেই হিসেবে আর কি। আচ্ছা, আমরা সৈকত ভাইয়ের কাছে যদি সেম কোয়েশ্চেনটা করি। আচ্ছা, বেসিক্যালি সাকিব মেইন কথাগুলো সব বলে ফেলছে। সাকিব যে কথাটা দিয়ে শুরু করছিল আমারও সেই কথাটা, যে স্টেবিলিটি অনেক বড় ইস্যু সবসময় এই ক্ষেত্রে দেখা গেছে, এবং 3বার কোচ চেঞ্জের সেই সাথে আর্টেটার সময়টা বাকি দুইজনের তুলনায় হয়তো কিছুটা ভালো বিল্ড আপের দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে কোচের সাথে বাকি প্লেয়ারদের মেন্টালিটি মিল করা বা যে কন্ট্রোলের যে ব্যাপারটা লাস্ট হাফে, লাস্ট যেই রিসেন্ট যে গেমগুলো এগুলোতে হয়তো কিছুটা বেটার দেখা গেছে। এবং যেই সমস্যাটা ছিল যে পেপের থেকে শুরু করে যে সাইনিংস ছিল বা বাকি যেগুলো ছিল ওগুলো যেভাবে স্টেপ আপ আশা করা হচ্ছিল একদম শুরুতে ঠিক সেভাবে হয়নি। এই কারণে হয়তো বেশ কিছু ইস্যু দেখা গেছে। এবং বেসিক্যালি লাস্টের দিকে এসে যেই বিল্ড আপ গুলো হচ্ছে, অর্থাৎ আগের থেকে ট্যাকটিক্সের চেঞ্জ কিংবা এখন কাউন্টার অ্যাটাক অনেক বেশি ফাস্ট বিল্ড আপ করা, এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে হ্যাঁ ওকে, যে অ্যাটলিস্ট সামথিং ইজ বেটার দেন প্রিভিয়াস গেমস। সো এটাই কথা যে পরবর্তীতে যদি এখন যেই ছোট ছোট জায়গা, আসলে আমাদের বাজেট হয়তো অন্য বড় ক্লাবগুলোর মতো খুব একটা খরচ করতেছে না আমাদের বোর্ড, এবং খুব খরচ করবে এটাও আশা হয়তো আমরা করতেছি না। বাট আলটিমেটলি যদি ইউটিলিটি প্লেয়ার কিছু আমাদের বোর্ড থেকে ম্যানেজ করা যায়, ম্যানেজার যদি কিছু ইউটিলিটি প্লেয়ার পায় তাহলে আশা করা যায় সেই প্লেয়ারগুলোকে সে শেপ আপ করতে পারবে। অর্থাৎ আমাদের বেশ কিছু ইয়াং ট্যালেন্ট আছে, মার্টিল্যান্ড থেকে শুরু করে অনেকেই আমাদের আছে, যারা সাকা থেকে শুরু করে যারা হয়তো স্টেপ আপ করতে পারবে। আমরা এখনই হয়তো আশা রাখাটা অনেক বেশি বড় কিছু হয়ে যাবে, বাট হ্যাঁ আশা তো করাই যায়। সো আপকামিং সিজন হোক বা সামনে হোক, আমরা এইটুকু অ্যাটলিস্ট আশা করতে পারি, হ্যাঁ, যে এবার যদি মানে এই বাজে অবস্থা থেকে কিছু কিছু ছোট ছোট অ্যাচিভমেন্ট যদি আমাদেরকে দিতে পারে তাহলে অ্যাটলিস্ট পরের সিজনে এর থেকে বেটার কিছু হবে, সেটা আশা করাটা অ্যাটলিস্ট ভুল হবে না। এই জায়গাটাতে আসলে এখন ভাবা। আচ্ছা, তো আমরা সর্বশেষ আসাফের কাছে শুনতে চাই
যে লিগে 8th হওয়া প্লাস এফএ কাপ দুইটা মোটামুটি বলা যায় যে আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে গেছে আর্সেনাল। সো এটা মানে হাউ হাউ আর ইউ ফিলিং অ্যাবাউট দিস? এখন যদি লিগের কথা বলি, লিগে এইট হওয়া খুব সম্ভবত গত 25 বছরে এটা ওয়ার্স্ট পজিশন আর্সেনালের লিগের মধ্যে। তাই লিগ নিয়ে আসলে হতাশই বলতে হবে, স্পেশালি ফার্স্ট হাফে যেভাবে খেলতেছিল এমরির আন্ডারে, তখন এবি অ্যারাউন্ড 14 or 15 পজিশন চলে গেছিল মাঝখানে 1-2 উইকের জন্য। তো লিগে পজিশন হিসাবে বলতে গেলে ডিসঅ্যাপয়েন্টিং একটা সিজন ছিল, কিন্তু আসার পরে শেষের দিকে এসে ইমপ্রুভমেন্ট দেখা গেছে, যে কারণে পরে এফএ কাপ আর এই কিছুদিন আগে কমিটি শিল্ড জিতা হয়ে গেল। তাই পজিশন যদিও খারাপ ছিল, কিন্তু এন্ডিংটা ভালো হওয়ার কারণে মনে হচ্ছে যে হয়তো আশা আছে যে ইমপ্রুভ করবে এই সিজন থেকে। কারণ এই এফএ কাপের কম্বিনেশন জিততে গিয়ে তারা চেলসি, সিটি, লিভারপুল ওদেরকে হারিয়েছে, লিভারপুলকে 2বার হারিয়েছে, একবার লিগে একবার শিল্ডে। তাই এখন আর্টেটার উপর আশা আছে যে আগের চেয়ে ইমপ্রুভ করবে, আর নতুন কিছু সাইনিংও করলো, প্লেয়াররা এখন পারফর্ম করতেছে। ওকে, তো আমি আবার শ্রাবণের কাছে ব্যাক করব। এটা আসলে ফুটবল ওয়ার্ল্ডে একটা কমন কোয়েশ্চেন যে মরিনহো হচ্ছে অ্যান্টি ফুটবলে বিশ্বাসী। সো ফ্রম পচেত্তিনো টু মরিনহো, হাউ আর ইউ লুকিং এট দিস? আচ্ছা, মরিনোর অ্যাপয়েন্টমেন্টটা আসলে ফুটবলিং সেন্স থেকে মানে টু বি অনেস্ট জিনিসটা আমার পছন্দ না আসলে। কারণ অ্যান্টি ফুটবল হোক আর না হোক, বাট একজন ফুটবল ফ্যান হিসাবে আসলে নিজের ক্লাব একটু সুন্দর ফুটবল খেলবে, একটু হাই টেম্পো পজিশন ফুটবল খেলবে, এটাই অ্যাকচুয়ালি সবাই চায়। হচ্ছে আমার টিম সারাক্ষণ নিজের হাফে বৈশা বৈশা ডিফেন্স করবে, শেপ মেনটেন করে, দেন হচ্ছে কাউন্টারে হিট করবে। জিনিসটা আই গেস ম্যাক্সিমামেরই আসলে এটা পছন্দ হওয়ার কথা না। বাট টটেনহামের আসলে কারেন্ট যে অবস্থা, তো এই হিসাবে আসলে মরিনোর অ্যাপয়েন্টমেন্টটা কাইন্ড অফ মেক সেন্স। কারণ হচ্ছে আমাদের যেই মেইন প্লেয়ার্স, যে হ্যারি কেন, তারপর হচ্ছে লরিস, আলদারওয়েরেল, এই টাইপের যে প্লেয়ার গুলো আছে, এরা হচ্ছে টটেনহামে অনেক বছর যাবতই খেলতেছে, অলমোস্ট 5 বছর 6 বছর অ্যারাউন্ড। লরিস হচ্ছে আরো বেশি। এখন কথা হলো এরা হচ্ছে আসলে ক্যারিয়ারের পিক টাইমে এন্টার করছে। তো যতই হচ্ছে ভালো ফুটবল খেলুক এই কয় বছর, বাট কথা হচ্ছে যে তাদের আসলে এখনো পর্যন্ত কোনো ট্রফি তো নাই। সিন্স মরিনো ইজ এ প্রুভেন উইনার, তো মরিনোর অ্যাপয়েন্টমেন্টটা যতই আসলে অ্যান্টি ফুটবলিস্টিক হোক, বাট যদি হচ্ছে মরিনো আসলে অ্যান্টি ফুটবল খেলে, নেগেটিভ ফুটবল খেলে 2-4টা ট্রফি জিতাইতে পারে 3 বছরে, তাহলে তো এই অ্যাপয়েন্টমেন্ট আসলে খুবই খুবই অর্ধেক একটা অ্যাপয়েন্টমেন্ট হবে। এখন যদি হচ্ছে আসলে সে ট্রফি একটা দুইটা না জিতাইতে পারে, বাট 2-3 বছর আসলে এই নেগেটিভ ফুটবলটা খেলে, তখন হচ্ছে জিনিসটা খুবই খারাপ হবে। বাট মরিনোর যে ট্র্যাক রেকর্ড, এটার উপর বেস করে আসলে আশা করা যায় যে আর লিগ জিতা আসলে সম্ভব না, যেটা সত্যি কথা। কারণ সিটি আর লিভারপুল যা শুরু করছে, তো আপাতত আর কোনো টিমে মেবি হচ্ছে চেলসি আর ম্যানিউ কাছাকাছি যাইতে পারে, বাট আর কোনো দলের আসলে এই আগামী অ্যাটলিস্ট 5-6 বছরের মধ্যে লিগ জিতারও কোনো সম্ভাবনা দেখতেছি না। বাট অ্যাটলিস্ট এফএ কাপ, ইউরোপা কাপ, এইগুলা যদি হচ্ছে 2-3টা ট্রফি জিতে দিতে পারে মরিনো, তাহলে তো খুব ভালো। অ্যান্টি ফুটবল খেলুক যাই খেলুক, অ্যাটলিস্ট আমি পার্সোনালি স্যাটিসফাইড। ওকে, প্লাস হচ্ছে মরিনহোর সেকেন্ড সিজন যেটাতে সে একদম কোপ দিয়ে দেয়। আমি আবার সাকিব ভাইয়ের কাছে ব্যাক করব। সো রিসেন্টলি কিন্তু লিয়েনবার্গ হেড কোচ হিসেবে রিজাইন করছে। সো এইটা আর্তেতা আর্তেতা সাপোর্ট অথবা আর্তেতা যে টিমটা আছে ওইটার উপর কতটা ইম্প্যাক্ট ফেলবে বলে মনে করেন? ওয়েল, লুয়েনবার্গের রিজাইন আমার ধারণা ওরকম ইফেক্ট ফেলবে না। আর্তেতা খুব ভালো একটা টিম বিল্ড আপ করতেছে, ড্রেসিং রুমটা খুব ভালো মতো তার কন্ট্রোলে আছে। এন্ড আর্সেনালের ড্রেসিং রুম নিয়ে এখন আমি খুবই স্যাটিসফাইড, মোরাল অনেক হাই। তো আমার ধারণা সে যদি এই মোরালটা ধরে রাখতে পারে, তাহলে নেক্সট সিজন আমরা ভালো করবো, অ্যাটলিস্ট টপ 4 এক্সপেক্ট করতেছি। লুয়েনবার্গের রিজাইনে আই গেস এটা টিমের উপর খুব বেশি ইফেক্ট ফেলবে। ওকে, সো আমরা আই গেস একটা কোশ্চেন নিয়ে নিতে পারি। আচ্ছা, নাহিনার বসে একটা কোশ্চেন করছে, উইলেন ইজ আ গুড প্লেয়ার, টিমে ভালো সেটেল ইন করবে আর্সেনালের, বাট ইজ হি দ্যাট গুড দ্যাট এজে 220K পার উইক ওয়েজ? তো আমি আর্সেনাল ফ্যানদের কাছে আসলে কোয়েশ্চেন, সাকিব ভাইয়ের সাথে ছিলাম, সাকিব ভাইকে আগে জানতে চাইবো সাকিব ভাইয়ের কাছে। আমি যখন এই উইলিয়ানের ট্রান্সফার নিউজটা পেলাম, আই ওয়াজ লাইক, মানে কি এই 32 বছরের একটা প্লেয়ারকে যে রিটায়ারমেন্টে পাঠাইতেছে, যে চেলসি আরেকটা প্লেয়ার যে আমাদের ঘাড়ে গছায় দিবে।
তো মানে আমি তখন একদম আকাশ থেকে পড়ছি যে ফ্রি ট্রান্সফার হোক ভাই, যেটাই হোক, উইলিয়ানের মতো মানে এত বয়সে একটা প্লেয়ারকে আনা, এটা তো লাইক একটা মানে ভালো ইনভেস্টমেন্ট হইতে পারে না। আর একে এত ওয়েজ দেওয়া, ও খেলবে কয় বছর? ডেভিড লুইসের মতো হাইয়েস্ট 2 বছর। আর ডেভিড লুইসের পারফরমেন্সটাও যেটা বললো, সে মাঝে মাঝে 1-2টা ভালো পারফরমেন্স দিচ্ছে। ধরো এফএ কাপের সেমি ফাইনাল, সেমিতে আর ফাইনালে, শিল্ডে সে মোটামুটি ভালো পারফরমেন্স দিচ্ছে। আচ্ছা, শিল্ডে কি লুইস স্টার্ট করছিল? আচ্ছা, এটা আমার ঠিক খেয়াল নেই, করছিল। বাট এফএ কাপের সেমিফাইনাল আর ফাইনাল সে দুইটাতে ভালো পারফরমেন্স করছে। কিন্তু লুইজের এই সিজনটা হচ্ছে এরকম, সে ধরো 30-31টা গেমের মধ্যে হাইয়েস্ট এরকম 2-3টা গেম ভালো খেলছে, বাট বেশিরভাগই গেম মানে ওর পারফরমেন্স কিন্তু একদম বিলো অ্যাভারেজ ছিল। তো উইলিয়ানের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইভেন চেলসিতে এই সিজনেও সেই মানে উইলিয়ান কিন্তু লাইক 4-5টা গোলের মতো দিচ্ছে, লাইক অ্যাসিস্টও মোটামুটি সেম, কিন্তু বেশিরভাগ গেমে পারফরমেন্স কিন্তু ভালো। তো একটা প্লেয়ার যদি মেজরিটি গেমসে ভালো না খেলে, হুটহাট করে 1-2টা ভালো পারফরমেন্স দেয়, এটার জন্য এত হাই স্যালারি, এটা তো কোনো দিক দিয়েই মানে এটা কি আমি জানি না, মানে কেন দিচ্ছে, কেন ওরা মানে সাইন ইন করলো, ইট ডাজন্ট মেক সেন্স টু মি। আচ্ছা, লুইসের কথা থেকে আমরা আরেকটা কোয়েশ্চেন আসছে আর্সেনাল থেকে, যে আর্সেনালের সিবি কিন্তু গ্যাব্রিয়েলকে রিসেন্টলি কিনলো, প্লাস সালাইবা আছে, এখন ডেভিড লুইস আছে। সো টপ টু সিবি আসলে কি হবে, মানে আচ্ছা, এই কোয়েশ্চেনটাই আসলে করতেছিলাম যে হু শুড বি দ্য ফার্স্ট চয়েসেস ফর দ্য পজিশনস অফ সেন্টার ব্যাকস ফর আর্সেনাল। সো আমি আশরাফের কাছে যাব। হ্যাঁ, এখন তো যে তিনজন ট্রান্সফার পাইতে পারে মেনলি ডেভিড লুইস, সালিবা আর গ্যাব্রিয়েল। আমার মনে হয় ডেভিড লুইস খুব সম্ভবত ফিক্স, তার টেস্টটা ফিক্সড, আর তো তাকে লিডার হিসেবে রাখতে চায় টিমের মধ্যে, আর রিসেন্ট পারফরমেন্সও তার ডেভেলপ করছে। তো একটা লিডার হিসেবে হলেও তাকে লাগবে, আর তার সাথে হয়তো মেবি গ্যাব্রিয়েলকে স্টার্টার হিসেবে শুরু করবে, কারণ সালিবা তো গত সিজনে লোনে ছিল, আর গ্যাব্রিয়েলের লাস্ট সিজন পারফরমেন্স খুব ভালো স্ট্যাট থেকে যা বুঝলাম। তাই খুব সম্ভবত শুরুতে হয়তো সালিবাকে 1-2টা ম্যাচ স্টার্ট করাতে পারে, কিন্তু মেনলি আমার মনে হয় লুইস আর গ্যাব্রিয়েলই স্টার্টার হবে, যে ফরমেশনে খেলো, 3-4-3 তে খেলো বা 4-3-3 তে খেলো। সৈকত ভাইয়ের কাছে সেম কোয়েশ্চেনই করবো, যে আর একটু ঘুরে পেঁচা করতে চাই যে আপনি কোনটা আসলে প্রেফার করবেন, যে লুইসকে স্টার্ট করানো অ্যাজ হি ইজ প্রুভেন ইন পিএল, নাকি সালিবা আর হচ্ছে গ্যাব্রিয়েলকে স্টার্ট করানো? আচ্ছা, যেটা সাকিব বলতেছিল একটু আগে, বা যেটা যে টিম বিল্ড আপের ব্যাপারটা, আর্টেটার আন্ডারে টিম বিল্ড আপ, এটা আসলে এই পর্যন্ত যে প্রসেসটা চলতেছে সেটা বেশ কি বলবো, কমফোর্টিং বা অ্যাটলিস্ট স্যাটিসফাইং একটা প্রসেসের মধ্য দিয়ে আগাচ্ছে। সো এই মুহূর্তে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে ঠিক এই মুহূর্তে প্রেফারেন্স কি হবে, আমার কাছে হ্যাঁ, লুইস ইজ এ মানে আমাদের অপশনগুলোর মধ্যে লুইসকে রেখে বাকি দুইজনকে রোটেট করে যদি আমরা ট্রাই করতে পারি, এটা বেটার হবে। কেন, লুইস একই সাথে আমাদের টিমে কিছু সিনিয়রিটি নিয়ে আসতেছে বা কিছু এক্সপিরিয়েন্স গেইন করতেছে। আমার বাকি দুইজনের তুলনায় কিন্তু লুইসের যে এক্সপিরিয়েন্স সেটা ভাস্ট। সো পিএল প্রুভেন বা অন্য যেই টার্মগুলোই আমরা অ্যাড করি, আলটিমেটলি হ্যাঁ যেটা হবে যে লুইসের সাথে খেলার মাধ্যমে হয়তো বাকি দুজনকে হয়তো এর পরের সিজনে বা ফিউচারে গিয়ে আমরা মানে ওদেরকে দেওয়া যেতে পারে। বাট ইনস্ট্যান্ট এই সিজনটা যদি আমরা চিন্তা করতে যাই, তাহলে হ্যাঁ, লুইসের সাথে আমাদের গ্যাব্রিয়েল বা সেলিবা যেই হোক, তাদের রোটেট করে লুইসকে ফিক্সড রেখে যে আমাদের মানে বেটার পারফরমেন্স দিতে থাকবে কয়েকটা গেম দেখে, তারপরে আমরা একটা ফিক্সড সিবিজে কম্বিনেশন সেটা আমরা দাঁড় করাতে পারি, আই গেস। আমার যেটা মনে হয়, লুইজের ক্ষেত্রে যেটা বললাম, মানে ও যদি 12-14টা গেম খেললে একটা ভালো পারফরমেন্স দেয়, এরকম সিবি স্টার্ট করানোর মানে আমার কাছে এটা মানে জাস্টিফাইড মনে হয় না। মানে হ্যাঁ, একটা মানে ফাইনালে পারফরমেন্স দিয়ে একটা কাপ জিতেছে ভালো, বাট মাঝখানে লিগে আমরাও তো এর মধ্যে ব্রাইটনের সাথে হারছি, ওয়াটফোর্ডের সাথে হারছি। এইসব ছোটখাটো ম্যাচ যদি না হারতাম, আমরা হয়তো ইজিলি টপ 5 বা টপ 6 এ থাকতে পারতাম। তো আবার এদিক দিয়ে এটাও সত্যি, লুইজের ড্রেসিং রুমে মানে প্রভাবটা অনেক বেশি, মানে আর্তেতা ওকে লিডার হিসেবে টিমে রাখে। বাট স্টিল পারফরমেন্সের কথা বললে আমি টিমে মানে পাবলো মারি যদি ফিট থাকে, ও যে দুটো ম্যাচ খেলছিল ওর পারফরমেন্স অনেক সলিড ছিল। সো গ্যাব্রিয়েল আর পাবলো মারি এই দুজনের মানে ফার্স্ট স্টার্টার ডিফেন্ডার মানে সিবি হওয়া উচিত। আর উইলিয়াম সালাইবা যেহেতু মাত্র 19, ও হয়তো এই সিজনে আই গেস এফএ কাপের বা কারাবাও কাপের ম্যাচ বা ইউরোপা লিগে কিছু স্টার্ট করতে পারে, ক্রুশিয়াল ম্যাচগুলো না হলেও। সালাইবা আই গেস নেক্সট সিজন বা তারপর থেকে শিওর স্টার্টার হতে পারবে, মানে আর আমাদের অন্যান্য সিবিদের উপর মানে নির্ভর করে। এই সিজনে আমি মানে চাবো
মানে স্টার্টিং 11-এ তোমার পাবলো মারি আর গ্যাব্রিয়েলকে দেখতে, লুইস আর সালাবা ব্যাকআপ হিসেবে। ওকে, সো আমরা এখন উৎসর কাছে যাইতে পারি। স্পার্স রিসেন্টলি একটা সাইনিং করা হলো, জেভিয়ার ডোহার্টি ম্যাট ডোহার্টি ফ্রম ভলভস। সো এখন রাইট ব্যাক হিসেবে এই সাইনিংটা কতটা ক্রুশিয়াল, যেখানে অরিয়ের লাস্ট সিজনে খুব একটা মানে আপ টু মার্ক পারফরমেন্স করতে পারে নাই। আম, আমি বলবো যে হয়তোবা এই সাইনিংটা একটু ভালো হয়েছে, বিকজ লাস্ট সিজনে অরিয়র মানে যাচ্ছে তাই এরকমের একটা পারফরমেন্স দিয়েছে। এখন যদি রাইট ব্যাক থেকে মানে বলটা একটু পাস করে সামনের দিকে নিয়ে যাওয়া যায়, মানে এরকম একটা প্লেয়ার যদি সাপোর্টিভলি থাকে, তাহলে আই থিংক ওই সাইড থেকে মানে লুকাস মোরা বা কেউ বলটা রিসিভ করে মানে ভালো একটা কম্বিনেশন করার একটা চান্স আছে। সো এক্ষেত্রে অরিয়ারের জায়গায় আই থিংক বেটার হবে। ওকে, শ্রাবণ, ডোহার্টি সাইনিং নিয়ে শুনতে চাই। আচ্ছা, অরিয়ারের উপরে ডোহার্টির সাইনিংটা আসলে খুবই পছন্দ হয়েছে আমার, কারণ হচ্ছে অরিয়ার অ্যাটাক ওয়াইজ ও মোটামুটি ঠিক আছে, বাট অরিয়ারের যে মেইন সমস্যাটা আমার কাছে সবসময় মনে হয়েছে যে ও ডিফেন্সিভলি একদমই রিলায়েবল না। তো একজন ডিফেন্ডার যে হচ্ছে রাইট ব্যাক, তার উপর থেকে মানে মেইন এক্সপেকটেশন তো এইটাই যে হচ্ছে সে ডিফেন্সিভলি মোটামুটি সলিড থাকবে। অ্যাটাকিং ওয়াইজ যে আসলে তার আলেকজান্ডার আর্নল্ড হওয়া লাগতেছে জিনিসটা এরকম না, বাট অ্যাটাকিং একটা ইম্পেটাস প্রোভাইড করতে পারলে ভালো। বাট অরিয়ার অ্যাটাকিং ওয়াইজ ঠিক আছে, সে হচ্ছে মোটামুটি ডিসেন্ট, বাট ডিফেন্সিভলি অরিয়ার আসলে খুবই উইক মানে হচ্ছে কি, সে খুবই উল্টাপাল্টা কাজ করে। আসলে সে হচ্ছে বাচ্চা পোলাপানের মতো হুটহাট একটা পেনাল্টি দিয়ে দেয়, বাচ্চা পোলাপানের মতো হুটহাট হচ্ছে রেড খায় বসে। তো এই টাইপের জিনিসগুলো আসলে স্ট্যাটিস্টিক্স ওয়াইজ আসলে অরিয়ার অত খারাপ মনে হয় না, কারণ হচ্ছে সে অ্যাসিস্টও করে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। বাট ওর যে হচ্ছে এই উল্টাপাল্টা মিস্টেক গুলো আসলে খুবই কস্টলি, কারণ হচ্ছে আমাদের যে ডিফেন্স হচ্ছে খারাপ না, বাট এমনিতেই হচ্ছে আমাদের ডিএম ছিল না গত সিজনে। তো ডিফেন্স হচ্ছে প্রচুর প্রেসারে থাকতো, তার উপরে একজন রাইট ব্যাক সে হচ্ছে ম্যাচে ম্যাচে এরকম বারবার হচ্ছে পজিশন টার্ন ওভার করার ফলে খুবই ঝামেলায় পড়া লাগতো। তো ডোহার্টি হচ্ছে অ্যাটাকিং ওয়াইজ হয়তো হচ্ছে কাইন্ড অফ সেম, বা প্রবাবলি আমার মনে হয় যে ডোহার্টি অরিয়ারের চাইতে অ্যাটাকিং ওয়াইজ ইমপ্রুভমেন্ট যদি নাও হয় অ্যাটাকিং ওয়াইজ, অ্যাটলিস্ট ডিফেন্সিভলি হচ্ছে ডোহার্টির যে 2 বছর খেলা দেখলাম পিএলএ উডসের হয়ে, এইরকম হচ্ছে মিস্টেক আসলে তারে করতে দেখি নাই আমি। সো অ্যাটলিস্ট সে যদি অ্যাটাকিং ওয়াইজ অরিয়ারের সিমিলার আউটপুট প্রোভাইড করতে পারে আর ডিফেন্সিভলি এসব উল্টাপাল্টা মিস্টেক গুলা না করে, তাইলে আসলে এটা অবশ্যই খুবই ভালো একটা সাইনিং আর মনে হচ্ছে। আর হচ্ছে যদি অরিয়ার আপাতত সেল করা যায়, তাহলে জিনিসটা আরো বেটার হবে আমার মনে হয়। কারণ হচ্ছে ব্যাকআপ হিসাবে আপাতত আমাদের একাডেমি প্লেয়ার টাঙ্গাঙ্গা আসছে, তো প্রবাবলি খুব হাই কোয়ালিটি ব্যাকআপ না, বাট স্টিল অরিয়ার সেল করলে যদি হচ্ছে 15 মিলিয়ন মতো পাওয়া যায়, ওই জিনিসটা অন্যদিকে হয়তো ব্যাকআপ স্ট্রাইকার বা এই টাইপের কাজে কাজে লাগানো যাইতে পারে। ডোহার্টির সাইনিং আসলে আমার মনে হয় যে খুবই সলিড একটা সাইনিং, আর আই হোপ যে অরিয়ার হচ্ছে আর রেগুলার স্টার্টার হিসাবে দেখা লাগবে না, বিরক্ত হয়ে গেছি আসলে। ওকে, সো I আচ্ছা, will Dier play CB again this season and what's wrong with Davinson Sanchez? তো আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই। আচ্ছা, আয়ন আরেকটা কোশ্চেন আছে, হুইজ গোনা রিপ্লেস ভার্টঙ্গেন মেবি চলে গেছে। সো শ্রাবণের কাছে আমি জানতে চাই, আরেকটা আমি অ্যাড করতে চাই যে মরিনহোর আন্ডারে অ্যাকচুয়ালি মানে স্ট্রাকচারটা কিরকম হবে, যে কোথায় কে খেলতেছে? আচ্ছা, মরিনোর আন্ডারে স্ট্রাকচারের যেটা, মরিনো হচ্ছে গত সিজনে তো পুরা টাইম জুড়েই অ্যাপয়েন্ট হওয়ার পর 4-2-3-1 টাইপের একটা ফরমেশন খেলছে। তো দুইটা ডিএম, দুইটা হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড ডিএম ফরমেশন। এখন ডিফেন্সে যেটা হয়েছে আমাদের হচ্ছে এলবি যে বেন ডেভিস, তো সে হচ্ছে ডিফেন্সিভলি আসলে অ্যাটাকিং এর চাইতে তার অ্যাট্রিবিউটস বেটার। তো নরমালি দেখা গেছে যে ডেভিস আসলে যখন আমরা পজিশনে থাকি, ডেভিস হচ্ছে এলসিবি হিসাবে ভিতরে আসে, আর আরবি যে ছিল অ্যাকচুয়ালি সার্জরিয়ার, তারে হচ্ছে উপরে পুশ করার ফ্রিডম দেওয়া হইতো। তো ইন পজিশন জিনিসটা অ্যাকচুয়ালি 3-2-4-1 টাইপের একটা ফরমেশন হইতো, যেখানে হচ্ছে আমাদের লেফট উইং এ সন থাকতো, সন ফিক্স, আর অ্যাটাকিং মিডে হচ্ছে নরমালি ডেলে আলি খেলতো, তো সেও ফিক্সড। এদিকে হচ্ছে 3টা ডিফেন্ডার,
বেন ডেভিস, সাথে হচ্ছে এলডারওয়েল, ডায়ার বা সানচেজের যে কোনো দুইজন। এদিকে হচ্ছে আমাদের আরবি সামনে পুশ আপ করতো। তো এখন যেহেতু হচ্ছে অরিয়ারের জায়গায় আমরা একটা বেটার রিপ্লেসমেন্ট পাইছি, ম্যাট ডোহার্টি, তো এই ফরমেশন আসলে চেঞ্জ করার আপাতত কোনো কারণ দেখতেছি না। আচ্ছা, আমার আর যেহেতু ডিএমও একটা আসছে ভালো, পিয়েরে হয়বিয়ার, তো সেই হিসাবে মনে হয় যে এই ফরমেশনটাই আসলে কন্টিনিউ, মানে এই ফরমেশন খেলার ফলে আসলে সবচেয়ে বড় লাভ যেটা হয়েছে সেটা হচ্ছে যে কেন আসলে ডিএম হিসাবে খেলা বাদ দিছে। তো যেহেতু তার অ্যাকচুয়ালি স্ট্রাইকার হিসাবে খেলানো যাইতেছে এই ফরমেশনে, এই ফরমেশন আই গেস কন্টিনিউ করা উচিত, আর প্রবাবলি কন্টিনিউ করবে, কারণ মরিনো মানে এই টাইপের ফরমেশনই মরিনো আসলে তার হোল ক্যারিয়ারেই চার ডিফেন্ডার এই ফরমেশনে খেলাইছে। তো এরকম মানে 3-5-2 টাইপের কোনো উইয়ার্ড ভ্যারিয়েশন আসবে বলে আমার মনে হয় না। দেখা যাক কি করা। আচ্ছা, আর সোহানের যে আচ্ছা, কোয়েশ্চেন, স্পার্স কিন্তু এর আগেও তোমার সাউদাম্পটন থেকে ওয়ানেমাকে আনছিল, এনে ঠকা খাইছে। সো হোলবার্গের ক্ষেত্রে সেম কেস হবে না, বা না কি না হবে তোমার কি মনে ভাই, হয়? ওয়েনিয়ামাকে এনে আসলে ঠকা খায় নাই। জিনিসটা হয়েছে যে সে বেচারা ইনজুরিতে পড়ে তার ক্যারিয়ার হচ্ছে নষ্ট হয়ে গেছে। ওয়েনিয়ামা হচ্ছে যেই 2 সিজন খেলছিল সেই 2 সিজনে হচ্ছে সে খুব মানে যথেষ্ট ভালো খেলছিল। আর আই গেস লিভারপুলের সাথে অ্যানফিল্ডে হচ্ছে ওয়েনিয়ামা যে থান্ডার বোল্টটা দিছিল, এটা আই গেস আপনাদের মনে থাকা উচিত। ওয়েনিয়ামা খারাপ প্লেয়ার না, ঠিক আছে, সে আসলে এনগোলো কান্তে তো না, এটা তো ঠিক আছে, বাট মানে ঠকা খাইছে জিনিসটা এরকম না, জিনিসটা হচ্ছে যে লং টার্মে পে অফ করে নাই। আর হয়বিয়ার্গের বিষয়টা হচ্ছে যে হয়বিয়ার্গের বয়স এখনো কম, আই গেস 25 মেবি। আর মেন কথা হচ্ছে সে আসলে বায়ানের একাডেমি থেকে আসছে, তো যেহেতু বায়ানের একাডেমি থেকে আসছে তো ভালো হবে আশা করা যায়। ট্রান্সফার একটাতে তো এরকম ঠকা খাওয়ার চান্স থাকেই, বাট সাউথহ্যাম্পটনে যে কয় সময় খেলছে, যতদিন খেলছে, তো হয়বিয়ার্গকে হচ্ছে রিলায়েবলই মনে হয়েছে। আই থিঙ্ক এটাও ভালো ট্রান্সফার। গত সিজনে যে ট্রান্সফার পলিসি ছিল এর চাইতে আসলে আমার এই সিজনের ট্রান্সফার পলিসি অনেক সলিড মনে হয়েছে। কারণ যে এন্ডোমবেলের যে পারচেসটা, এটার আসলে মানে ফ্রাঙ্কলি স্পিকিং এটার আগা মাথা আমি এখনো কিছু বুঝতেছি না। আর কি করা হবে আমি এটাও বুঝতেছি না, আমি আসলে এই ব্যাপারে কিছুই বুঝতেছি না। তো এর চাইতে আপাতত যে দুইটা ভাই ঠিক আছে, 50-60 মিলিয়ন খরচ করার মতো ব্যাংক ব্যালেন্সও নাই টটেনহামের, আর হচ্ছে এখন তো আরো নাই। যে দুইটা পারচেস করা হয়েছে এই দুইটা পারচেস আসলে সলিড মনে হয়েছে আমার কাছে। দেখা যাক কি হয়। আচ্ছা, এবার আমি উৎসর কাছে জানতে চাই যে সোহান যে কোয়েশ্চেনটা করছিল যে সানচেজ অর ডিয়ার অ্যাজ এ সিবি বিসাইডস অলডারওয়েরেল্ড, তোমার প্রেফারেন্স কি? এক্ষেত্রে বলতে গেলে এরিক ডায়ারের তো হচ্ছে ইংল্যান্ড মেন টিমে খেলার বেশ ভালো অভিজ্ঞতা আছে। এন্ড সানচেজের ক্ষেত্রে বলবো যে সানচেজ মাঝে মাঝে আমি দেখছিলাম যে মিস্টেক করে, যেরকম হচ্ছে গোলকিপারকে বল পাস দেওয়ার ক্ষেত্রে বলেন বা হচ্ছে এরকম ছোটখাটো একটু মিস্টেক করে। তো আমার প্রেফারেন্স যে আবার এরিক ডায়ারের এই একটা গুণ আছে যে মোটামুটি মাঝে মাঝে কি পাস গুলো দিতে পারে অনেক ভালো। আবার ডায়ারের কিছুটা বয়সও হয়ে গেছে, এটাও আবার ল্যাগ ফ্যাক্টর কিছুটা, বাট আই থিংক ডায়ার বেশি হচ্ছে প্রেফারেবল আমার জন্য সানচেজের বদলে। আচ্ছা, আর ডায়ার কিন্তু মরিনহো ফেভারিট। মরিনহো হচ্ছে যখন মেনিউতে ছিল তখন সে ডায়ারে কেনার চেষ্টা করছিল। তো আই গেস এলডারওয়েল্ডের সাথে আসলে ডায়ারি সিবি ফার্স্ট চয়েস হিসাবে থাকবে। আর সানচেজও আসলে ঠিক আছে, এটা থাকা ভালো, মানে ব্যাকআপ সিবি হিসেবে ডেপথ থাকা হিসাবে থাকা ভালো। হ্যাঁ, সানচেজ হচ্ছে খেললো মাঝে মধ্যে রোটেশন হিসাবে, বাট ফার্স্ট চয়েস সিবি আই গেস ডায়ার আর এলডারওয়েল্ড ঠিক আছে। এলডারওয়েল্ড আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের ডিফেন্সে হচ্ছে বল প্লেয়ার একদমই নাই। তো আল্ডারওয়েল্ড না থাকলে আসলে লং বল দিয়ে দিয়ে খেলা দরকার, নাইলে হচ্ছে সনের একাই হচ্ছে দৌড় দেওয়া লাগে। তো আল্ডারওয়েল্ড আসলে খেলা দরকার। ওর পাশে পার্টনার হিসেবে সানচেজের চাইতে ডায়ারকে প্রেফার করি। ওকে, সো ব্যাক টু আর্সেনাল। আর্সেনালের একটু ফিনান্সিয়াল দিক নিয়ে ভাইদের কাছে শুনতে চাই যে মানে মানে ফুটবল ওয়ার্ল্ড জানে যে আর্সেনাল আসলে ট্রান্সফার করতে চায় না, মানে তারা টাকা দিতে চায় না। কিন্তু আবার দেখা যাচ্ছে যে উইলিয়ানের জন্য 220K, তারপর হচ্ছে গ্যাব্রিলের জন্য 150K পার উইক। সো ওয়েজ স্ট্রাকচার কি হ্যাম্পার হয়ে যাচ্ছে না এক্ষেত্রে, যেখানে পারচেজের কোন জন্য কোনো টাকা দেওয়া হচ্ছে না, সেখানে ওয়েজের জন্য এত আহ, টাকা দেওয়া হচ্ছে? তো আমি সাকিব ভাইয়ের কাছে শুনতে চাই। ওয়েল, মানে এখন ক্লাবের ফিনান্সিয়াল দিক আর
মানে ট্রান্সফার বাজেট আর ওয়েজ বাজেট যেটা কিভাবে কাজ করে ফিফা ক্যারিয়ার মোড খেলে আমার যেটা ধারণা, মানে অ্যাটলিস্ট আই গেস এই দুইটার বাজেট আলাদা। আমার কাছে যেটা মনে হয় যে মানে ওরা ট্রান্সফার বাজেট কমিয়ে ওয়েজ বাজেট বাড়ায় ফেলছে, এটাই করতে হবে না তো, যেহেতু প্লেয়ার কেনার টাকা নাই কিন্তু উইলিয়ানকে টি20 কে দেওয়ার মানে ওদের পাত্তি আছে। তো এটা হইতে পারে যে আসলে ওয়েজ বেশি দেওয়ার জন্য এই ট্রান্সফার বাজেটটা কম, কিন্তু ট্রান্সফার বাজেটও যে কম আই গেস সেদিক দিয়ে মানে টাকা খরচ করতে না চাইলেও এই সিজন বা লাস্ট সিজনে কিন্তু মোটামুটি মানে আর্সেনালের ওরা খুব বেশি আজে বাজে খরচ যে করতেছে আমার কাছে সেটাও লাগতেছে না। আই মিন নিকোলাস পেপেরটা ওভারকিল ছিল, খুবই ওভারকিল ছিল। এছাড়া ধরো গ্যাব্রিয়ালকে কিনছে 25 মিলিয়নে, টিএনই কে কিনছে মানে প্লাস মাইনাস 25-30 মিলিয়নে। টিএনইর সাইনিংটা কিন্তু খুবই সলিড সাইনিং ছিল, ওর পটেনশিয়াল খুবই অনেক বেশি, লাস্ট সিজনে খেলছে অনেক ভালো। সো এই আর কি, মানে ট্রান্সফার ওরা খুব বেশি খরচ করতেছে না, এটা একদিক দিয়ে ভালো, মানে অল্প খরচ করেও যা যা প্লেয়ার আনতেছে সেটা সেটা দিয়ে মোটামুটি স্যাটিসফাইড। মানে উইলিয়ানকে যেহেতু কোনো টাকা দেওয়া লাগে নাই, উইলিয়ানকে টাকা খরচ করে আনলে আমি খুব ইচ্ছাতে যেতাম। আর ওয়েজ কম মানে ট্রান্সফার বাজেট কমিয়ে যদি ওয়েজ বাজেট দিয়ে প্লেয়ারদেরকে রাখা যায় সেটা আই গেস ভালো আমাদের জন্য। এই আর কি। আচ্ছা ওকে, আই এম ডান। আর কেউ কিছু বলবা? ওকে, আচ্ছা। সো আমি আওসাফের কাছে চলে যাব সেম কোয়েশ্চেন নিয়ে। Awsaf, would you like to add something? অ্যাড করার মতো আচ্ছা, আসলে একটা তেমন কোয়েশ্চেনে কিছু চলে নাই। আসছে। তো যেহেতু আমরা আওসাফের কাছে আছি, এটা শুনতে চাই যে অপিনিয়ন অন ওজিল। আচ্ছা, ওজিলের যেটা যে এখন টিম দেখে যা মনে হলো কত এই মেনলি প্যান্ডেমিকের পর থেকে আর্টেটা তাকে টিমের মধ্যে রাখে না, স্কোয়াডই রাখে না। তো আর খুব সম্ভবত রাখবেও না, কোনো এক কারণে হতে পারে, ইন্টারনাল প্রবলেম হতে পারে বা জানি না। কিন্তু সমস্যা হইতেছে ওজিল হইতেছে আমাদের হাইয়েস্ট পেড প্লেয়ার, সবচেয়ে বেশি ওয়েস্ট তার পিছনে যাইতেছে, আবার ওজিল নিজেও ক্লাব ছাড়তে চাইতেছে না। তাই আসলে এটা নিয়ে কি করার জানি না, যেহেতু ক্লাব ছাড়বে না, তাই যদি কোনো মতেও তাদের মধ্যে ওজিল আর আর্তেতার মধ্যে সমস্যার সমাধান হয় তাহলে হয়তো চান্স পাইতে পারে। কারণ এমনি আর্সেনাল মিডফিল্ডে ক্রিয়েটিভিটি অনেক সমস্যা, কোনো ক্রিয়েটিভ প্লেয়ার নেই যে ভালো থ্রু পাস দিবে বা ভালো বল বানিয়ে দিবে। ওজিল যদি ওজিল তো যে কোনো আসলে ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার্স, কিন্তু সমস্যা হচ্ছে সে ফর্মেও নাই, এমনকি তার খেলার ইচ্ছাও নেই। এইটা একটা সমস্যা। আর তাকে যদি বেচতে পারতো, ওয়েজটা আসলে সেভ হইতো অনেক, আরাম কত 350K পার উইক, এটা দিয়ে আসলে অন্য জায়গায় স্পেন ইউজ করতে পারতো, কিন্তু ও যদি যাইতে চাইতেছে না। তাই আসলে এখন কি করা এটা আমি নিজেও জানি না। ওয়েল আমার মনে হয় ওজিলকে সেল করাই উচিত হবে, কারণ অনেকে এটা বলে যে ওজিল মানে মাসে মাসে এত টাকা নিচ্ছে, মানে ও কোনো কন্ট্রিবিউট করতেছে না। আবার অনেকে এটাও বলে যে না, ওজিল কোনো কন্ট্রিবিউট করতেছে না, এটাও ঠিক না। কারণ ওজিল মানে ওজিলের যে একটা বিশাল ব্র্যান্ড এক্সপোজার আছে, মানে প্রতি বছর নতুন কিট বের হওয়ার পরে ওজিলের জার্সি সবচেয়ে বেশি বিক্রি হয়। তো এই লজিকটা আমার কাছে আবার ভালো লাগে না। ওজিল টিমে আছে দেখে মানুষজন ওজিলের জার্সি কেনে, ওজিল যদি না থাকে তাহলে তো অবামেয়াং, টিএরনি এদের জার্সি বেশি বিক্রি হবে। সো ব্র্যান্ড এক্সপোজারের জন্য আমাদের যে ওজিলের উপরই ডিপেন্ড করতে হবে, এই জিনিসটাও আমার কাছে আমার কাছে মনে হয় যে ইটস নট ট্রু। ওজিল না থাকলে মানুষ মানে যারা আর্সেনাল ফ্যান তারা জার্সি কিনবে নিবে, যত ভালো কি প্লেয়ার্স আনবে ওদের সবার জার্সি বিক্রি হবে। তো জাস্ট ব্র্যান্ড এক্সপোজারের জন্য এত স্যালারি দিয়ে একটা প্লেয়ারকে রাখা যাকে আমি স্কোয়াডেই রাখতেছি না, তো সেল করে দিলে আমার জন্য মনে হয় ভালো, টিমের জন্য ভালো, ও গেম টাইম পাবে, আমরাও কিছু ফান্ড পাবো নতুন প্লেয়ার কেনার, তো সেটাই ভালো। বাট ওজিলের যে ওয়েজ অ্যাকচুয়ালি এই ওয়েজে তো আসলে ওজিলের মানে বায়ার ক্লাবই পাওয়া পসিবল না আমার যা মনে হয়। কারণ হচ্ছে এত ওয়েজ দিতে পারে এরকম ক্লাব আসলে আছে কয়টা, আই গেস বার্সা, রিয়াল, মেবি বায়ার্ন, পিএসজি, এগুলা যেহেতু যাওয়ার সম্ভাবনা নাই আপাতত ওজিলের। তো ওজিলের মানে বায়ার ক্লাবই হয়তো নাই আর কি মার্কেট, এই জন্যই প্রবাবলি সেল করা যাইতে।
আমার যেটা মনে যেটা হচ্ছে। ওজিলকে নিয়ে যেটা রিউমার শুনতেছি, সৌদি আরব থেকে ওর নাকি একটা অফার আসছে, মানে অ্যানুয়াল 15 মিলিয়নের। এটা অ্যানুয়াল 15 মিলিয়ন মানে তো বোধ হয় নেই, অলমোস্ট নেইমার মেসি, মানে মেসি তো না, অলমোস্ট নেইমার নেইমার লেভেলের ওয়েজ। তো আমার কাছে এটাই মনে হচ্ছে, ওজিল যদি এখন গেম টাইম চায় তাহলে ওর মানে টপ লিগে আর ও খেলতে পারতেছে না। তুমি যেটা বললা যে বার্সা, রিয়াল বা পিএসজি ওরা তো আর এই এই বয়সে এসে ওজিলকে কিনবে না। তো ওজিল এখন চায়না যেতে পারে, সৌদি আরব যেতে পারে, ইভেন আই মিন এমএলএস ও যেতে পারে। তো যদি চায় তাহলে ভালো, ওয়ার্কস আউট ফর এভরিওয়ান। এখন ওষুধের তো আসলে আর্সেনাল বেচতে চায়, কিন্তু লাস্ট যে ওষুধের ইন্টারভিউ দেখলাম সেখান থেকে জানলাম বুঝলাম যে ও যে নিজে আসলে ছাড়তে চায় না, সে তার কন্ট্রাক্টের লাস্ট সিজনটা এমনি কাটে দিতে চায়, যে মানে বসে থাকবে আর বেচ নিবে, সে নিজে যাচ্ছে ওজিল কি তাইলে আর্সেনালের গ্যারেথ বেল? এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছিলাম, যে এখন হ্যাঁ, সব টিমে ওই একটা একটা অবস্থায়। করে গ্যারেথ বেল বেরোচ্ছে। ওইদিকে সুয়ারেজ, এদিকে ওজিল। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা, ওজিল থেকে আমরা স্পার্সের এনডম্বেলেতে চলে যাই। শ্রাবণ একটু আগে হালকা পাতলা বলছিল, আমরা আরেকটু শুনতে চাই যে কিপ অর সেল এনডম্বেলে। আচ্ছা, এনডম্বেলের যে বিষয়টা, এনডম্বেলে হচ্ছে আসলে খুবই ইউনিক একটা প্লেয়ার। হ্যাঁ, এনডম্বেলে যখন অ্যাকচুয়ালি লিওনে খেলতো, ওর হচ্ছে যে হাইলাইটস ক্লিপ গুলা দেখছি আমি, এইগুলা দেখে আসলে ওরে খুবই হাই কোয়ালিটি প্লেয়ার মনে হয়েছে এখন প্রিমিয়ার লিগে আসার। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এনডম্বেলের পিছনে কিন্তু আরো অনেক সুইটার্স ছিল, ম্যান সিটি, তারপর হচ্ছে পিএসজি, এই টাইপের কিছু ক্লাবও এনডম্বেলের কেনার চেষ্টা করতেছিল, বাট সামহাও প্রবাবলি হচ্ছে সেইখানে ঠিক মতো গেম টাইম পাবে এই হিসাবে সে টটেনহামে আসছে। এখন আসার পরে যেটা হয়েছে, সে হচ্ছে 5 ম্যাচে একটা গোল করলো, খুব ভালো। তারপরে হচ্ছে 1-2 ম্যাচ খেলার পরে সে ইনজুরিতে পড়লো, মানে ইনজুরিতে পড়ার পর হচ্ছে আর সে পুরা সিজন ধরে রিকভারি করতে পারলো না। এখন কি সেলের যে জিনিসটা, আমার হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আসলে, যে যদি আমরা যেটুকু পে করছি 45-50 মিলিয়নের মতো, তো আরেকটু বেশি প্রবাবলি 55 মিলিয়ন, তো এরকম কাছাকাছি যদি অ্যাকচুয়ালি ভ্যালু পাওয়া যায়, তাইলে এন্ডম্বেলারে সেল করে দেওয়া উচিত আই গেস। কারণ আমাদের মিডফিল্ডে আপাতত যে আছে জিওভানি লো সেলসও, তো সে এন্ডম্বেলার মতো ক্রিয়েটিভ অ্যাকচুয়ালি না, বাট মোটামুটি মানে ঠিক আছে। এখন এন্ডম্বেলার সেল করে যদি হচ্ছে আসলে ব্যাকআপ স্ট্রাইকার বা কারেন্ট এই কারেন্ট টাইপের প্রাইস কিছু, 45 হ্যাঁ হ্যাঁ, তো 45 যদি হয় মিলিয়ন, মানে তাহলে হচ্ছে, এখন যদি এই অবস্থায় সেল করা যায়। ভাই আপনি কন্টিনিউ করেন, আপনি শেষ করেন। আচ্ছা হ্যাঁ, যদি 45 মিলিয়নও পাওয়া যায় আসলে, যদি হচ্ছে মানে যতটুকু বাই করা হয়েছিল তার চাইতে 10 মিলিয়ন লসও যায়, বাট তাও আই গেস 45 মিলিয়ন দিয়ে হচ্ছে দুইটা ডিসেন্ট কোয়ালিটি প্লেয়ার কিনা যাবে। তো সেই হিসাবে আমি বলবো যে সেল, বাট আপাতত আসলে এমনিতেও এই মার্কেটে 45 মিলিয়নে খুব বেশি বিজনেস হবে বলে মনে হইতেছে না। আর এন্ডম্বেলের পিছনে হচ্ছে খুব বেশি রিউমার দেখা যাচ্ছে না। তো যদি হচ্ছে আসলে সেল করার জন্য খুব বড় রকমের লস নেওয়া লাগে, যে হচ্ছে 20 মিলিয়ন 25 মিলিয়নে সেল করা লাগলো, তাইলে আই গেস এটার কোনো লজিক নাই। তো সেই হিসাবে এক সিজন চান্স দেওয়া যাইতে পারে, বাট মানে আমার যা মনে হচ্ছে হলো যে মরিনোর আসলে অলরেডি এন্ড অফ বেলের সাথে একটু ঝামেলা তৈরি হয়েছে, কারণ মানে রিপোর্ট আসছে যে সে এন্ডম্বেলে আসলে লেজি। তো এন্ডম্বেলের খেলা দেখলে আসলেই মনে হয় যে এন্ডম্বেলে লেজি। এখন সে কি আসলেই লেজি না কি, এটা তো আসলে আমি বলতে পারতেছি না, বাট মানে আমার মনে হয় আসলে যদি, মানে আমার জন্য আইডিয়াল সিনারিও হচ্ছে যে এন্ডম্বেলের 45 মিলিয়নে সেল দিয়ে দেওয়া। তো 45 মিলিয়নে আসলে এন্ডম্বেলের সেল দেওয়ার আর সময় সুযোগ কোনোটাই দেখা যাইতেছে না। তো আপাতত কিপ, কারণ এত বেশি লস খাওয়ার আসলে অর্থ নাই, তাও আবার ক্লাব রেকর্ড সাইনিং এর। আচ্ছা, আমরা উৎসর কাছে যাওয়ার আগে সৈকত ভাইয়ের কাছে একটু জানতে চাই। সৈকত ভাইয়ের আগে একটু পার্সোনাল তারা আছে, তো আমরা সৈকত ভাইয়ের কাছে জেনে তাকে বিয়ে দিব যে সৈকত ভাই, নেক্সট সিজনের আপনার আর্সেনালের কাছে এক্সপেকটেশন কি? আচ্ছা, তো এক্সপেকটেশন কথা নিয়ে আসলে শুরুতে আমি বারবার বলছিলাম যে আশা রাখতে দোষ নাই। এই জায়গাটাতে যদি বলি যে আলটিমেটলি হ্যাঁ, এই মুহূর্তে যেভাবে আগাচ্ছে, প্লেয়ার বিল্ড আপ, টিম বিল্ড আপ থেকে শুরু করে আমাদের ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার থেকে শুরু করে বাকি যে ম্যানেজারিয়াল যেই ক্রাইটেরিয়া গুলো ছিল সেগুলোর দিকে দেখে আসলে পরবর্তীতে সাকিবও যেটা বলতেছিল আলটিমেটলি যে হ্যাঁ, যে লিগ টেবিলের টপ 4 আশা করা যায়।
বর্তমানে আমরা আমাদের যে বেশ কিছু স্লপি ম্যাচ বা বেশ কিছু বাজে ভুল করার কারণে আমরা এখন হয়তো লাস্ট সিজনে 8 যেটা আমাদের ওর্স্ট ইন দা পাস্ট ইয়ার। সো এরকম কিছু হবে না বলে আশা রাখি। প্রথমত এরকম বিপর্যয় আসবে না, এবং সেই সাথে সাথে ইমপ্রুভমেন্টের যে স্কোপটা ওটা আসলে আমাদের, যেহেতু রিসেন্ট টাইমসে আমরা লিভারপুল থেকে শুরু করে বাকি বড় বড় সব টিমগুলোকে আমাদের হারানোর এক্সপিরিয়েন্স আছে, যেটা অনেক বড় একটা বুস্ট আপ, মেন্টাল বুস্ট আপ বলা যায় বা টিম মরাল বলা যায়। এবং সেই সাথে যেহেতু ইয়াং প্লেয়ার থেকে শুরু করে মানে আমাদের স্টার্টিং থেকে শুরু করে ব্যাকআপ সবকিছুই মোটামুটি গুছানোর একটা পর্যায়ে আছে। টিয়ারনি থেকে শুরু করে সাকা, মার্টিন ল্যান্স কিংবা সব পজিশনে আসলে আমাদের ভালো ব্যাকআপ আছে, ভালো ইয়াং প্লেয়ার্স আছে। সো এদেরকে যদি আর্টেটার উপরে আসলে আমাদের এই মুহূর্তে ভরসাটা বেশি, হয়তো বা আশাটাও হয়তো বেশি। সো এই মুহূর্তে যদি সবকিছু ক্যাচ আপ করে, সবকিছু যদি আসলে খাপে খাপ মিলে যায়, তাহলে আলটিমেটলি যে এই এফএ কাপ ধরে রাখা কিংবা বাকি ফিউচারে নেক্সট সিজনে একটা টপ 4 প্লেস এনশিওর করা আসলে খুব বেশি কিছু না। এটুকু আর্সেনাল ফ্যান হিসেবে আমরা আশা ওকে, করতেই থ্যাংক পারি। ইউ সৈকত ভাই ফর কামিং। ওকে ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, বেস্ট অফ লাক। ওকে, আমরা আবার উৎসের কাছে ব্যাক করতে চাই। তো আমরা এন্ডোমবেলে টপিকে এবার ব্যাক করবো, যে এন্ডোমবেলে কি পড়ছেন? আই থিঙ্ক এই সিজনের জন্য এনডম্বেলেকে রাখাটাই বেটার চয়েস হবে, বিকজ এই সিজনে আমি বলবো যে মিডফিল্ডের জন্য যেরকম মানে বল মেকিং মিডফিল্ডার বলেন বা মাঝে মাঝে হচ্ছে সেট আপ বিল্ডিং এর জন্য মিডফিল্ডার বলেন, সেক্ষেত্রে এনডম্বেলের যদি রিপ্লেসমেন্ট চান তাহলে টিমে একমাত্র আছে জিভনি লো সেলসো। হ্যারি উইংস কিংবা মৌসো সিসোকো কেউ আপ টু দা মার্ক হচ্ছে ওইরকম ভাবে পারফর্ম করতে পারে না। বাট হ্যাঁ, শ্রাবণ ভাই যে কথাটা বললো যে এনডম্বেলে বেশ লেজি আর কি, এরকম কমপ্লেন বেশ কয়েকবার পেপারেও আসছিল যে এন্ডম্বেলে প্লেয়ারটা আর কি লেজি, টাইমলি হচ্ছে প্র্যাকটিসে আসে না। যাই হোক, তো এই জিনিসগুলো পড়া হয়েছিল। বাট এন্ডম্বেলের এট দিস কারেন্ট টাইম কোনো হচ্ছে রিপ্লেসমেন্ট দেখতেছি না। হ্যাঁ, যদি 45 মিলিয়ন দিয়ে ওকে সেল করে ওই টাকার মধ্যে একটা ইয়াংস্টার কোনো প্লেয়ারকে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে হয়তো আমরা চিন্তা করে দেখবো যে হ্যাঁ, এন্ডম্বেলেকে ছাড়াটাই মনে হয় বেটার হবে। বাট এক্ষেত্রে আলটিমেটলি এখন আপনার হাতে কোনো অপশন নাই। এখন সামনে 13 তারিখ থেকে এভারটনের সাথে হচ্ছে স্পার্সের ম্যাচ দিয়ে শুরু হবে আর কি আমাদের খেলা। তো এই 13 তারিখের মধ্যে মানে এই 2 সপ্তাহের মধ্যে আই থিঙ্ক হচ্ছে কোনো রকম একটা অল্টারনেটিভ স্কোপ নাই যে হচ্ছে এন্ডোমবেলেকে বাদ দিয়ে অন্য একটা প্লেয়ার নিয়ে খেলবো। হ্যাঁ, লস সেলসকে কোনো কোনো ম্যাচে হয়তো বা সাবস্টিটিউট করা যায়, বা হচ্ছে এক ম্যাচ একটু উইক টিমের সাথে পড়লো, সেক্ষেত্রে হচ্ছে এন্ডোমবেলে বাদ দিয়ে লোসেলসকে 2-1 ম্যাচ দেখা যায়। বাট লোসেলস যেরকম ভাবে পারফর্ম করে বা যেরকম ভাবে মাঝে মাঝে কি পাস গুলো দেয় লেফট কর্নার থেকে বলেন বা হচ্ছে কি বলে মিডল থেকে বলেন, আই থিঙ্ক হচ্ছে লোসেলসও অতটাও আপ টু দা মার্ক হচ্ছে পারফর্ম করেনি। আর্জেন্টিনা টিমে যতটুকু দেখেছিলাম যে কিছু কিছু ম্যাচে হয়তো ও খেলেছিল, মানে ওকে ইভেন বেঞ্চেও রাখতো আর্জেন্টিনার যে কোচগুলো তৎকালীন ছিল কয়েক বছরের মধ্যে। সো এই পয়েন্ট থেকে আমি বলবো যে এন্ডেম্বেলে এই সিজনের জন্য থাকুক আর কি। ওকে, সো আমরা আবার সাকিব ভাইয়ের কাছে ব্যাক করব, একটা কোয়েশ্চেন নিব। আচ্ছা, অনেক বড় একটা লিস্ট। বেরিন, লাকাজেট, মেইটল্যান্ড নাইলস, এমিলিয়ানো মার্টিনেজ, গুendouzi, কি পড়ছেন? ওয়েল, পেলেরিন নেভার সেল। আমার খুবই পার্সোনাল ফেভারিট প্লেয়ার, অনেক দিন ধরে ক্লাবে আসছে। সো ও যদি এখন পিএসসি তে চলে যায় আমি খুবই স্যাড হয়ে যাব। আর বেলেরিনের তোমার মানে ব্যাকআপ হিসেবে মেইটল্যান্ড নাইলস আছে, সেড্রিক সোয়ারেজ রে কিনছে। সো মেইটল্যান্ড নাইলস মানে গত বছর ইনজুরিতে পড়ার পর থেকে অত ভালো ফর্মে নাই। সেড্রিক সোয়ারেজ হচ্ছে একদম মানে আমাদের স্টার্টিং 11-এ স্টার্ট করার মতো আরবি সেটাও না। বাট এফএ কাপ বা ইউরোপা লিগে যদি খেলে, আমাদের তো ইউরোপা লিগ অ্যাটলিস্ট জিততে চাইলেও মোটামুটি একটা ভালো আরবি নামাতে হবে। তো ব্যাকআপ হিসেবে ওরা থাকুক। মেইটল্যান্ড নাইলস কে কেনার জন্য উলস বিট দিছিল দেখছিলাম, ওকেও আই গেস রেখে দিলে ভালো হতো। কারণ মেইটল্যান্ড নাইলস অনেক ভার্সেটাইল, এলবি খেলতে পারে, আরবি খেলতে পারে, সে অরিজিনালি ডিএম ছিল। আর বেলেরিন না যাক, ওকেও মানে আমি পার্সোনালি চাবো রেখে দিতে। লাকাজেটের যে ব্যাপারটা, ওকে যদি সেল করলে যদি টমাস পার্টিকে আনা যায়, সেই ডিলের অংশ হিসেবে মানে যদি লাকাজেটকে সেল করা হয় তাহলে আই এম অল ইন। মানে এটা দেখছিলাম যে লাকাকে অ্যাটলেটিকো কিনতে ইন্টারেস্টেড। সো লাকার কাছে সেল করলে আই গেস পার্টির মানে প্রাইস হয়তো ওরা কমায় দিবে। তো মানে আর আমাদের সেন্টার ফরওয়ার্ড হিসেবে যেহেতু অবামেয়াং আছেই, তো সেই ক্ষেত্রে লাকাজেটকে সেল লাকাজেট অত গেম টাইমও পাবে না। একটা মানে তোমার স্ট্যাটিস্টিক দেখছিলাম যে
গত 7-8 বছরের ভিতর লাকাজেট বোধহয় এই সিজনে সবচেয়ে মানে কম গেম টাইম পাইছে, মাত্র 2500 মিনিটের মতো। নর্মালি তার 2700-2800 মিনিট প্লাস থাকে প্রতি সিজনে। তো সে যেহেতু এখানে একদম ফুল গেম টাইম পাচ্ছেও না, তারপর অবা লেফট উইং এর চেয়ে সিএফ হিসেবে খেলতেই মানে বেশি প্রেফার করে, তো সেই ক্ষেত্রে লাকাজেটকে সেল করে তোমার পার্টিকে আনতে পারলে সেটা সব দিক দিয়ে ভালো। আর গুয়েন্ডোজির যেটা, ওর তো বিগ ডিসিপ্লিনারি ইস্যুস আছে, তো ও যদি ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট করে এই ডিসিপ্লিনারি ইস্যুতে, তাহলে আগে চোখে রাখার কোনো মানে নেই। ও মানে ওর পটেনশিয়াল আছে ভালো, বাট সে যে খুব এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দেখিয়ে দিছে তেমনও না। সো গুয়েন্ডোজিও ফর সেল, আর লাকাজেটকে সেল করে পার্টিকে আনতে পারলে সেটাও ভালো। আর মেইটল্যান্ড নাইলস বেলেরিনকে আই উড কিপ দেম। আচ্ছা, আর কে কে ছিল লিস্টের জন্য? আর আচ্ছা, আর এমিলিয়ানো মার্টিনেজ। মার্টিনেজের ব্যাপারটা যে আসলে কি বলবো, সে 10 বছর ধরে ক্লাবে আছে, কখনোই এরকম ফার্স্ট টিম গেম টাইম পায় নাই। প্রথম চান্স পেয়ে যা দেখিয়ে দিল, একদম ইনক্রেডিবল ব্যাপার স্যাপার। আর কথা হচ্ছে ওকে সেল করবো কিনা। এখন ওর ক্যালিবারের একটা প্লেয়ারের আই গেস হ্যাঁ একদম ফার্স্ট গেম টাইম দরকার, কিন্তু গেম টাইম দরকার বলে আর্সেনালের যে এখন হ্যাঁ ভাই তোমার গেম টাইম লাগবে, আমাদের তো পাবা না, যাও যাও তুমি যাও না, এত ভালো হওয়ারও আই গেস উচিত না। এখন জাস্ট বিকজ তোমার দুইটা স্টার্ট করার মতো গোলকিপার আছে, এই জন্য তুমি একটা সেল করে দিবা, এর দরকার কি? তোমার ইউনাইটেডেও তো ডিগে আছে, রোমেরো আছে, তো রোমেরো তো ওদেরকে ইউরোপা লিগে সেরকম পারফরমেন্স দিয়ে নিয়মিত ধরো ফাইনালে নিয়ে যাচ্ছে। তো এমিলিয়ান মার্টিনেসকে রেখে দিলে সেও হয়তো ইউরোপা লিগে খুব ভালো খেললো, প্রিমিয়ার লিগের লেনও খেললো। তো জাস্ট বিকজ তোমার দুইটা ভালো গোলকিপার আছে দেখে একজনকে সেল করে দিতে হবে, এটা তো উচিত না। রাখলে তো ভালো, টিমের ডেপথ পাবো। লেনও আবার যে কোনো টাইমে ইনজুর্ড হয়ে যেতে পারে, তো সেই সময় যদি মার্টিনেজ না থাকে, একটা একদম রুকি গোলকিপার খেলানো হয়, তখন দেখা যাবে যে ওর জন্য আমরা ম্যাচ হারতেছি। এবার যে আমরা এফএ কাপ জিতলাম, লাস্টে এসে টপ 10-এ ঢুকতে পারলাম, পুরোটাই তো বলতে গেলে মার্টিনেজের একটা বিশাল কন্ট্রিবিউশন ছিল। তো আমার ধারণা মার্টিনেজকে রাখা উচিত, সেল করা উচিত। সেম কোয়েশ্চেন যদি করি, এখানে প্লেয়ার্সদের মধ্যে প্রথমে এমিলিয়ানো মার্টিনেজের কথা বলি, যে ও গেম টাইমের জন্য হয়তো ক্লাব ছাড়তে চায়, কিন্তু ওই সাকিব ভাই যেটা বললেন যে এখন প্রিমিয়ার লিগে হয়তো লেনোই ফার্স্ট চয়েস, কিন্তু এছাড়া কাপ ফিক্সচার আছে, ইউরোপা লিগে ফিক্সচার আছে, সেখানে তাকে স্টার্ট করাতে পারে। হয়তো তার নিজেও তাকে রাখতে ইচ্ছুক, তাই আমাদের সে আসলে ক্লাবে থেকে যাক, তাকে সেল করতে চাই না। আর এখন সেল করলে আসলে বেশি দাম পাবো না, কারণ সে স্টার্টিং গোলকিপার ছিল না, কয়েকটা ম্যাচের জন্য কেউ বেশি দামও দিবে না, প্রাইস পাওয়া যাবে না। তাই আমার মতে তাকে রেখে দিয়ে ইউরোপা লিগ, তারপরে যে এফএ কাপ আর বিভিন্ন কাপ ফিক্সচার গুলোতে তাকে স্টার্ট করানো, তাহলে বলতে গেলে সে প্রায় কিছুদিন পর পরই ম্যাচ খেলবে, এমন না যে ম্যাচ টাইম পাবে না। তাই প্রিমিয়ার লিগে লেনো আর ইউরোপা লিগা কাপ ফিক্সচারে মার্টিনেজ স্টার্ট করবে, তাই ওকে ওকে রাখার পক্ষে আমি। এরপর গুয়েন্দোজি তো ওই ব্রাইটনের সাথে ডিসিপ্লিনারি সমস্যার কারণে এরপর থেকে টিমে চান্স পায়নি, তো আমাদের ওকে সেল করে দেওয়াই উচিত। আর আর্তেতা খুব সম্ভবত ওকে চান্স দিবেও না, ওরও ওসিলের মতোই অবস্থা, যে সমস্যা আছে। তারপরে আর বেরিনা মেটল্যান্ড নাইলস, এখন মেটল্যান্ড নাইলস খুবই ভার্সেটাইল একটা প্লেয়ার, কিন্তু সমস্যা হইতেছে সে তার কনসিস্টেন্ট না পারফর্মার হিসেবে। লাস্ট কমিউনিটি শিল্ডের ম্যাচের মধ্যে বলতে গেলে ম্যাচের বেস্ট পারফর্মার সে ছিল, কিন্তু এছাড়া বলতে গেলে তেমন মনে রাখার মতো পারফরমেন্স তার নাই। কিন্তু সে যেহেতু বিভিন্ন পজিশনে খেলতে পারে, তাই আসলে তাকে রেখে দেওয়া উচিত। এত বছর ধরে আর্সেনাল টিমে আছে, একাডেমি থেকে খেলতেছে, তাই তাকে রেখে দেওয়ার পক্ষে। আর বেরিন আমারও খুবই পছন্দের একটা প্লেয়ার, বেশ ফাস্ট একটা কুইক রাইট ব্যাক, পেস আছে অনেক, কিন্তু সমস্যা হইতেছে ইনজুরির কারণে এখন পর্যন্ত সে তার ফুল পটেনশিয়াল শো করতে পারেনি। তাই এখন তাকে বেঁচে যদি 25-30 মিলিয়নের মতো পাই, তাহলে আমার মতো সেল করে দেওয়াই উচিত। কারণ ওই থমাস পার্টি বা আওয়ারকে আনতে পারে, যে এখন একটা ভালো মিডফিল্ডার দরকার। আমার মতে পার্টি চেয়ে আওয়ারকে যদি আনতে পারে সেটা বেশি ভালো হবে, কারণ পার্টি বেশি ডিফেন্সিভ হয়ে যায়, আওয়ার তো অ্যাটাকিং দিয়েও বেশ ভালো কন্ট্রিবিউশন রাখে। তাই যদি 25-30 মিলিয়নের মতো পাইতে পারে বেরিনকে বেঁচে, আমার মতে বেঁচে দেওয়াই উচিত। আর লাকাজের যে অবামেয়াং যেহেতু সেন্টার স্ট্রাইকার হিসেবে খেলতে পছন্দ করে, তাই লাকাজেট খুব সম্ভবত এই সিজনে বেশি গেম টাইম পাবে না, কারণ যদি উইঙ্গার হিসাবে আমাদের উইলিয়ান, সাকা, তারপরে পেপে আছে। মার্টিনেলি যদি ফিট হয় তাহলে সেও উইঙ্গার হিসেবে খেলতে পারবে,
তো বলতে গেলে অবাকে সেন্টার স্ট্রাইকার হিসাবে ফিক্স রেখে বাকি দুই পজিশনে ওদের বাকি 3-4জনের মধ্যে রোটেট করতে পারে। তাই লাকাজেটকে আসলে বেঁচে দিলেই ভালো। তো ওকে বেচেও মোটামুটি একটা ভালো সাম পাবে, যেটা দিয়ে আসলে যে সাম দিয়ে একটা ভালো মিডফিল্ডার কিনতে পারবে। এখন আমার মতে আর্সেনালের সবচেয়ে বেশি দরকার একটা ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার, যে সে ক্লিয়ার পাস করে দিতে পারবে, থ্রু পাস বা লব পাস গুলা, যেটা আসলে অপম্যাঙ্গার মতো প্লেয়ার এক্সিকিউট করতে পারে। তাই আমার মতে লাকাজেট, বেরিন এই দুজনকে আসলে বেঁচে দিতে পারে একটা ভালো সামের জন্য, ভালো অফার পাইলে। আচ্ছা, তো আমি আরেকটা টপিক নিয়ে কথা বলে আজকে শো শেষ করে দিতে চাই যে আর্সেনাল এফএ কাপ জিতে অলরেডি ইউরোপার জন্য কোয়ালিফাই করে ফেলছে, যেটার জন্য টটেনহামে একটা সমস্যা হয়ে গেছে যে তাদেরকে ইউরোপার কোয়ালিফায়ার খেলা লাগতেছে। সো আমি শ্রাবণের কাছে যাব যে এত কুইক সাকসেশনে এতগুলা ম্যাচ খেলা লাগবে, সো এইটা টিমের উপর কেমন একটা ইম্প্যাক্ট ফেলবে? আচ্ছা, এতগুলা ম্যাচ যেহেতু খেলা লাগবে সিজনের শুরুতে, জিনিসটা আসলে অবশ্যই আইডিয়াল না। তো আর মানে টিম গুলা আসলে মানে যেহেতু হচ্ছে ফরেন ক্লাবস, তো ইংল্যান্ডের মধ্যেই হইলে হচ্ছে একরকম ছিল, বাট তাদের হয়তো দেখা গেল যে রোমানিয়া বা হচ্ছে নেক্সট সম্ভবত হচ্ছে বুলগেরিয়াতে আমাদের নেক্সট ম্যাচ যাদের সাথে পড়ছে, এই টাইপের কান্ট্রি গুলাতে যেহেতু ট্রাভেল করা লাগবে, তো জিনিসটা আসলে খুবই ট্রাভেলসাম হয়ে যাইতেছে। বাট আই গেস মানে এইরকম সব ক্লাব যাদের হচ্ছে নামই অ্যাকচুয়ালি সবাই জানে না, তো এদের কাছে আই গেস রোটেটেড একটা স্কোয়াড খেলানোই যায়। কারণ প্রিমিয়ার লিগটা অবশ্যই প্রায়োরিটি, যদি হচ্ছে একদম শেষে ফাইনাল প্লে অফ রাউন্ডে হয়তো ফুল স্ট্রেংথের স্কোয়াড খেলাইলো, বাট নেক্সট ম্যাচ যাদের সাথে লোকোমোটিভ প্লোভডিভ, ইয়েস আমি আসলে উচ্চারণটাও ঠিক মতো জানি না এদের, এদের সাথে যদি হচ্ছে আসলে ফুল স্ট্রেংথ স্কোয়াড খেলানো লাগে, তাইলে তো জিনিসটা লজ্জাজনক আর কি। আই গেস হচ্ছে একটা হাফ স্ট্রেংথ টিম খেলানো হইলো এখানে, আর হচ্ছে প্রিমিয়ার লিগে ফুল স্ট্রেংথ টিম খেলানো হইলো। তো এইরকম ভাবে রোটেট করে করে আগাইতে পারলে আসলে ভালো। আর মেন সমস্যা হচ্ছে আমাদের যেই একটা দুইটা প্লেয়ার আছে যাদের হচ্ছে কোনো রিপ্লেসমেন্ট নাই বা হচ্ছে কোনো মানে সাবড হয়ে আসার প্লেয়ারও নাই, মেনলি হচ্ছে হ্যারি কেনের কথা বলতে। তো কেন্দ্রে যদি হচ্ছে আবারও এই সিজনে খেলানো হয় এমনি প্রতি ম্যাচে 90 মিনিট, প্রতি ম্যাচে 90 মিনিট, জিনিসটা আসলে মানে খুবই বিরক্তিকর হয়ে যাইতেছে। কারণ প্রত্যেক সিজনে সেম ওল্ড। এছাড়া হচ্ছে অগাস্ট মাসে এমনিতেই সে গোল পায় না, আর হচ্ছে গোল যখন পাওয়া শুরু করে সেপ্টেম্বর অক্টোবরে, তারপর হচ্ছে সে 2 মাসের জন্য ইনজুর্ড হয়ে যায়। তো ব্যাকআপ কোনো স্ট্রাইকারও নাই, সনরে স্ট্রাইকার খেলাইলে হচ্ছে মিডফিল্ডে ক্রিয়েটিভিটি থাকে না। তো এই একই সমস্যায় বারবার যাতে প্রতি সিজনে করা না লাগে, এই জন্য আই হোপ হচ্ছে লিস্ট মানে হ্যারি কেন আর এরকম দুই তিনটা যারা হচ্ছে আসলে বেসিক্যালি ইরিপ্লেসেবল, হচ্ছে কেন বা সন, এই টাইপের প্লেয়ার গুলা যাতে অন্তত ইউরোপা লিগের কোয়ালিফায়ার গুলা না খেলে। তো আর বাকিগুলাতে হচ্ছে প্লে অফ রাউন্ডে গেলে তারপরে হয়তো ফুল স্ট্রেংথ স্কোয়াড খেলায়। ওকে, সো আজকে অনেক লং ডিসকাশন হয়েছে নর্থ লন্ডনের দুই ক্লাব নিয়ে। আজকের এই পডকাস্ট আমি শেষ করব নেক্সট সিজনে নিজ নিজ ক্লাবের এক্সপেকটেশন নিয়ে, যে প্রিমিয়ার লিগ, তারপর ইউরোপা লিগ, এফএ কাপ, ডোমেস্টিক কাপ যেগুলো আছে সেখানে কতদূর পর্যন্ত যাওয়ার আশা আছে। তো আমি শ্রাবণের কাছে ছিলাম, শ্রাবণ থেকে শুরু করব। আচ্ছা, নেক্সট সিজনের এক্সপেকটেশন আসলে একটু হাই, কারণ যেহেতু মরিনোর সেকেন্ড সিজন, তো আর এমনিতেও হচ্ছে রিসেন্ট হিস্ট্রিতে যেহেতু কোনো ট্রফি নাই আপাতত আমাদের, তো আই গেস নেক্সট সিজনে অ্যাটলিস্ট একটা কাপ জিতা উচিত। ইউরোপা লিগ জিতলে খুবই ভালো, বাট ইউরোপা লিগের কম্পিটিশন আসলেই খুবই টাফ। ওইটা যদি নাও পসিবল হয়, অ্যাটলিস্ট এফএ কাপ বা কারাবাও কাপ যদি জিততে পারে, তাইলে হচ্ছে ওইটা ঠিক আছে। আর যদি দুইটা কাপ জিতে তাইলে খুবই ভালো। আই গেস ওইটা পসিবল না। আর লিগে আই থিঙ্ক টপ 4 কোয়ালিফিকেশন খুবই আনলাইকলি মনে হয় যে আমার কাছে, কারণ হচ্ছে ওই লিভারপুল আর ম্যান সিটি আসলে 1 আর 2 আনটাচেবল আমার যা মনে হইতেছে। আর চেলসিও খুব ভালো রকম স্ট্রেংথেন করছে, ম্যানিউর টিমও খুব স্ট্রং। তো টপ 4 প্রবাবলি একটু টাফ হবে, তাও হয়তো পসিবল। বাট টপ 4 যদি নাও হয়, অ্যাটলিস্ট হচ্ছে ইউরোপা লিগে কমফোর্টেবলি আবার এন্ট্রি করলো, আর একটা বা দুইটা যদি কাপ জিততে পারে, তাইলে আই গেস নেক্সট সিজনটা যথেষ্ট সাকসেসফুল হিসাবে ধরা যাবে আর কি। বাট মেইন প্রায়োরিটি হলো আর কি একটা ট্রফি জিতা। এই ট্রফি না জিতার ব্যান্ডটার আসলে আর নেওয়া যাইতেছে না। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি শুনতে চাই যে আজকের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল?
আচ্ছা, আজকের এক্সপিরিয়েন্স অবশ্যই জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে। আর আমার হচ্ছে এই টাইপের কোনো পডকাস্টে বা এই টাইপের কিছুতে আসার কোনো এক্সপিরিয়েন্স ছিল না আগে। তো আই এনজয়েড ইট রিয়েলি, জিনিসটা ভালো লাগছে আমার কাছে। আই হোপ ভবিষ্যতে যদি হচ্ছে এরকম কোনো পডকাস্ট মানে প্রোগ্রাম চলে, তো আই গেস আই ক্যান পার্টিসিপেট ইন দ্যাট অ্যাজ ওয়েল। আই রিয়েলি এনজয়েড ইট। উই হোপ টু। পুচোর কাছে আমি জানতে চাই নেক্সট সিজনের এক্সপেকটেশন আর আজকের এক্সপেরিয়েন্স। নেক্সট সিজনে এক্সপেকটেশন বলতে গেলে ভাইয়া অ্যাকচুয়ালি আমি প্রিমিয়ার লিগটা দিয়ে শুরু করব। প্রিমিয়ার লিগে আই থিংক টপ 4 ডিজার্ভ করে টটেনহাম, কজ প্রথম দুইটা ভাইয়া শ্রাবণ ভাই যে দুইটা বললো যে লিভারপুল বা ম্যান সিটি এরা তো আনটাচেবল, চেলসিও ধরে নিলাম 3 নম্বরে গেল, বাট ম্যানিউ এর সাথে বলেন বা হচ্ছে আর্সেনাল বা অন্যান্য যে টিমগুলো আছে ওলস বলেন সবার তুলনায় কিন্তু টটেনহাম একটু হইলেও মানে একটু ভালো বলবো কি জন্য, কজ কোচ হিসেবে তারা মরিনহোকে পাচ্ছে যে কিনা রিয়াল মাদ্রিদের তৃণমূল পর্যায় থেকে একদম পরিবর্তন করছিল এক সময়। এন্ড এখন বর্তমানে হচ্ছে টিমটাও মোটামুটি একটা সেটেল, যে টিমটা প্রায় 3 থেকে 4 বছর ধরে প্রায় কয়েকজন বেস্ট প্লেয়ার আছে, হিউন-মিন সন বলেন বা হ্যারিকেন বলেন বা হচ্ছে টবি অ্যালডারওয়ার্ল্ড বলেন, এরা হচ্ছে বেস্ট প্লেয়ার ধরে আছে। হুগো লরিস তো গোলকিপার মানে ধরেই আছে এরকম অবস্থা। তো এই প্লেয়ার গুলো যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে অন্যান্য যে বড় বড় দলগুলোর মতন। এন্ড হচ্ছে বাদ বাকি যে কিছু নতুন নতুন সাইনিং আছে, যেরকম হচ্ছে একটু আগে হচ্ছে মানে এই কথাটা বলা হয়নি যে জোহার্টকে এবার সাইন ইন করালো যেরকম ফ্রি ট্রান্সফারে, বা হচ্ছে আর যে এনডেম্বেলে বলেন বা হচ্ছে কি বলে ডোহার্টি বলেন, এই নতুন যারা প্লেয়ার আছে ইয়াংস্টার তাদেরও একটা মোটামুটি সেলফ রিলায়েবিলিটি আছে যে হচ্ছে তারা কিছুটা হলেও একটু ভালো দিতে পারবে ক্লাবকে। সো আমি মনে করি এই পার্সপেক্টিভ থেকে যে প্রিমিয়ার লিগে অন্তত টপ 4 না হোক টপ 5 এর মধ্যে যাতে থাকে এরকম একটা পজিশন। আর এছাড়া এফএ কাপ বা হচ্ছে অন্যান্য কাপ যেগুলো বলে ডোমেস্টিক কাপ, সেগুলোতেও আই গেস একটা অন্তত হচ্ছে জিতা দরকার, সেটা ইউরোপা লিগ বলেন বা এফএ কাপ বলেন। বিকজ অনেক বছর ধরে অ্যাকচুয়ালি আমরা ট্রফিলেস। প্রত্যেকবার ইভেন 2016-17 হচ্ছে প্রিমিয়ার লিগে সেকেন্ড হয়েছিলাম, যদিও ডিফারেন্সটা মোটামুটি ছিল ম্যান সিটির সাথে, বাট সেবার সেকেন্ড পর্যন্ত গেছিলাম। সেবার খুবই একটা ভালো এক্সপেকটেশন ছিল যে হয়তো হয়ে যাইতেও পারে বা কোন একটা যদি মিরাকল হয়ে যায়, বাট অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত সেকেন্ড পজিশনে থাকা লাগলো। এন্ড এখন সামনের বারে যে কি হবে সেটাও তো আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না, বাট এক্সপেকটেশন থাকবে যে আর কি একটা ভালো যাতে পারফরমেন্স করে আর কি, যে কোনো একটা লিগে হোক অন্তত একটা কাপ মানে হলে বেটার হয়। আর আজকে বলতে গেলে আমার এটা প্রথম পডকাস্টে, কোনো লাইভ পডকাস্টে এরকম ভাবে আসিনি। পডকাস্ট বলেন বা অন্য কোনো হচ্ছে ইয়াতে আমি কখনো এরকম ভাবে অ্যাক্টিভ ছিলাম না। আজকে ইভেন আজকেটা তো আসতাম কিনা তার ঠিক না, বসে বসে গেম খেলতেছিলাম। এই সময় হচ্ছে শোন ভাই বললো যে হচ্ছে তোমার না কালকে রাতে বলছিলাম যে হচ্ছে এরকম। বললাম আচ্ছা হ্যাঁ ভাই সরি আমার ভুলে গেছিলাম আর কি এরকম। তো যাই হোক জিনিসটা আর কি খুব ভালো লাগলো, সিনিয়র ভাইয়ারা আছেন তাদের সাথে কথা বলে বা অনেক কিছু হয়তো জানা ছিল না ক্লাবের ইন্টারনাল ব্যাপার সম্পর্কে, সেগুলো জানলাম। তো আসলেই আই রিয়েলি এনজয়েড ইট। থ্যাংক ইউ। এখন টটেনহামের রানার্স আপ হওয়া নিয়ে আরেকটা মানে মনে পড়লো, তোমরা তো 15-16তেও রানার্স আপ হতে পারতা যদি না ওই গেম উইক 38 নিউক্যাসলের কাছে 5-1 না হারালো। ওইটা অ্যাকচুয়ালি মানে বেশি ছিল যে কিভাবে এত বাজে ভাবে হারে। And, মানে পচেত্তিনো আসলে একটা রেভলিউশন শুরু করছিল ওই ওই সময় থেকে। যাই হোক ব্যাড লাক আর কি, সেটাই। এখন সাকিবের কাছে যাব। আচ্ছা, তো আমার এক্সপেকটেশন বলতে মানে লিগে যদিও টপ 4 টার্গেট করা উচিত, কিন্তু টু বি অনেস্ট মানে লিভারপুল, ম্যান সিটি, ইউনাইটেড আর চেলসি এবার যেই টিম বানাইছে, তারপর টটেনহাম, এভারটনও তো হামেস রদ্রিগেজ নিয়ে আসতেছে। টটেনহাম, এভারটন, উলস আর শেফিল্ড, তো মানে উলস আর শেফিল্ড যদি তাদের গত 2 বছরের খেলাটা ধরে রাখতে পারে, লাইক এই 4টা টিমের সাথে কম্পিট করে যদি আমরা টপ 6-এ থাকতে পারি, তাহলে আমি মোটামুটি বলবো যে হ্যাঁ ভালো। কারণ টু বি অনেস্ট আমাদের এখনই টপ 4-এ যাওয়ার অ্যাকচুয়ালি মানে সামর্থ্য নাই। তো লিগে টপ 4-এ যাইতে পারলে অনেক ভালো, লাইক বিয়ন্ড এক্সপেকটেশন। টপ 5 বা 6 আমি টার্গেট করব। ইউরোপা লিগে অ্যাটলিস্ট সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত ওঠা উচিত, যদি না আমরা মানে সেকেন্ড রাউন্ডেই আবার অ্যাটলেটিকোর সামনে পড়ে যাই বা ইন্টার মিলান কারো সামনে পড়ে যাই, বা অবভিয়াসলি সেভিলা। ওরা তো চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ হয়ে আবার ইউরোপাতে চলে আসবে। আর ওই তো কারাবাও বা এফএ কাপের ভিতর যে কোনো অ্যাটলিস্ট একটা জেতা উচিত।
মানে এটা জেতাও যথেষ্ট কঠিন হবে, কারণ আমরা ফাইনাল লিগে অবভিয়াসলি সিটি বা চেলসি এদের কাউকে ফেস করব। তো এই এই সিজনে আমার মনে হয়েছে আমরা ভাগ্যক্রমে লিভারপুল মানে সিটি চেলসি দুইটাকে হারিয়ে মানে সামহাও ফরচুনেটলি কাপটা জিতে গেছি। এই এই ফরচুন সবসময় কাজে নাও লাগতে পারে, বাট ওই তো মানে ফরচুন জিনিসটা বাদ দিও, ভালো খেললেই অ্যাটলিস্ট একটা কাপ জেতা উচিত। সেটা আমার ধারণা এফএ কাপ বা কারাবাও কাপের মধ্যে কোনো একটা হবে। ইউরোপা জেতার আশা করাটা অনেক বেশি হয়ে যায়, আর লিগেও টপ 4 এটাও অনেক বেশি। সো এই আর কি আমার এক্সপেকটেশন এই সিজনে। আর আজকের এক্সপেরিয়েন্সটা যদি বলতেন। হ্যাঁ, আর আজকের এক্সপেরিয়েন্স তো অবভিয়াসলি ভালো, যদিও আশা করতেছিলাম যে অনেক ঝামেলা করতে হবে স্পার্স ফ্যানদের সাথে, বাট সেরকম কোনো গ্যাঞ্জাম লাগে নাই, পিস। আর এক্সপেরিয়েন্স অবভিয়াসলি ভালো। আর্সেনাল নিয়ে পডকাস্ট করলাম, সামনে এফপিএল নিয়ে পডকাস্ট করারও মানে আশা আছে আর কি, হোপফুলি সেগুলো ভালো হবে। আচ্ছা, শ্রাবণ কি কিছু বলতেন নাকি নর্থ লন্ডন ডার্বি নিয়ে? না, আমি একটা কথা বলতে চাইছিলাম যে সাকিব ভাই যেটা বললো গ্যাঞ্জাম করার একটা ইচ্ছা ছিল, গ্যাঞ্জাম করার ইচ্ছা আসলে আমারও ছিল, বাট কথা হলো আসলে গ্যাঞ্জাম করে তো লাভ নাই, কারণ নর্থ লন্ডন ইজ হোয়াইট। তো এটা নিয়ে আসলে গ্যাঞ্জাম করার আর কোনো টপিকও নাই, এই জন্য আর কি। ওই ডিসলাইক দিয়ে তো লাভ নাই, আপনারা তো কত 3 সিজন ধরে আসলে নিচেই ফিনিশ করতেছেন, গ্যাঞ্জাম করার তো থাকতেছে না আর কি। আচ্ছা আসাফ, তো ওইটা আমার তো মাইক মিউট ছিল। লন্ডন ইজ অলওয়েজ রেড, ঠিক আছে? আর তোমরা লিগেই উপরে ফিনিশ করো, লাস্ট কবে ট্রফি জিতছিলা আই ডোন্ট নো, আমার জন্মের আগে মোস্ট প্রবাবলি। সো ইয়া, অলওয়েজ অন আওয়ার শ্যাডোজ। ভাই একটা কমিউনিটি শিল্ড জিতে আসলে তো উল্লসিত হ্যাঁ। হওয়ার তো কিছু নাই, এটা তো বেসিক্যালি একটা ফ্রেন্ডলি, কমিউনিটি শিল্ড যেটার নিয়ে জন্য কে, একটা ফ্রি ট্রফি দিয়ে কমিউনিটি দিই। শিল্ড তো কোনো ট্রফি না, তাছাড়া আমরা লাইক এর এক মাস আগে ঠিক একটা আছে, মেজর ট্রফি জিতছি। আপনি তো নিজেও ভাই স্বীকার করলেন যেটা লাকিলি জিতছেন, একটু আগে তো বললেন যে হ্যাঁ লাকিলি আছে হয়ে যাও। হ্যাঁ, তো তোমরা তো সেটাও জিতাবে। পরে তো লিস্টার সিটিও একবার হচ্ছে কাপ পেয়ে গেছে, তাই না? হ্যাঁ, লিস্টার সিটিও না, একবার চ্যাম্পিয়ন হয়েছে, হ্যাঁ, তো হতেও পারে। এমন আমরা তো এর হতেও আগে পারে। বড় এফএ কাপ জিতছি, আমরা 14-15-তে জিতলাম, 15-16-তে জিতলাম, তো আমরা তো মেজর ট্রফি জিততেছি। 17-তে জিতছি। হ্যাঁ, এর আগে আমরা 17-তে জিতলাম। একদিন ইনশাল্লাহ চেলসি, স্পার্স আর আর্সেনাল ফ্যানদেরকে এনে আমরা মারামারি করতে লাগে দিয়ে আমরা চলে যাব ইনশাল্লাহ, সেদিনের জন্য অপেক্ষা করতেছি। এখন আমরা আসফের কাছে শুনতে চাই যে নেক্সট সিজন এক্সপেকটেশন আর আজকের এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এখন লিগের এক্সপেকটেশন যদি দেখি তো অন পেপার অবশ্যই লিভারপুল, সিটি আর চেলসি টিম অনেক বেশি স্ট্রং। এমনকি ইউনাইটেড আর স্পার্সের টিম আসলে টপ 6 এর বিগ 6 এর মধ্যে আর্সেনাল টিমটা সবচেয়ে উইক। তো সেই হিসাবে আসলে বলতে গেলে এক্সপেকটেশন হাই রাখা অনেক ঝামেলা, কিন্তু এখন অন পেপার তারা স্ট্রং, কিন্তু তাই বলে যে তারাই ভালো করে এমন তো না, কারণ লিভারপুল আর সিটিকে তো হারাইছে। আর যেটা বললাম, ওদেরকে হারানোর একটা বড় কারণ আছে বলতে গেলে আর্থের ট্যাকটিক্স কাজ করছে, তাদের হাই লাইন অফ ডিফেন্সকে কাজে লাগাইছে, অপোনেন্ট এর স্পিড ইউজ করে, যে ডিফেন্সিভ খেলে কাউন্টার আটকে গেছে। তাই আসলে এই ট্যাকটিক্স গুলো দিয়ে বড় টিমকে হারাইতে পারছে, খুব সহজ তো আরো পারবেও, ব্লক করা যাবে যারা এরকম হাই লাইন ডিফেন্স মেনটেন করে তাদের সাথে। কিন্তু আসলে যদি টপ 4-এ থাকতে চাই তাহলে আসলে ছোট টিম গুলোর সাথে পয়েন্ট হারানো যাবে না, অন্য টিম গুলোর সাথে। এখন সেগুলোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা তো আর আর্সেনালের সাথে হাই লাইন মেনটেন করবে না, তারা উল্টা তারা ডিফেন্সিভ ভাবে আমাদেরকে অ্যাটাক করতে হয় বেশি। সেজন্য একটা ভালো মিডফিল্ডার লাগবে যে আসলে ফরওয়ার্ড দিয়ে বল আগাই দিতে পারবে গোল স্কোর করার জন্য। তো এমন মিডফিল্ডার যদি কেউ না পায় তাহলে আসলে ওই ছোট টিমদের সাথে পয়েন্ট হারাবে, আর এই পয়েন্ট গুলো হারালে আসলে টপ 4 এক্সপেক্ট করা যায় না। তাই আমার তো এখন একটা ভালো মিডফিল্ডার সাইনিং লাগবে যে আসলে গোল তৈরি করতে পারবে, অ্যাসিস্ট করতে পারবে। খুব সম্ভবত গত সিজনে মিডফিল্ডার তো মধ্যে মনে হয় কেউ কারো 2টা বা 3টা বেশি অ্যাসিস্ট ছিল না, সাকা সবচেয়ে বেশি অ্যাসিস্ট করতেছিল প্লেয়ারদের মধ্যে। তাই আসলে যদি একটা ভালো সাইনিং করাতে পারে আমার মতে, সাথে আর্টেটার যে বিগ টিমসের সাথে প্র্যাকটিস যেভাবে কাজ করতেছে, সাকার সবচেয়ে বেশি অ্যাসিস্ট, তাও সে বোধহয় সিজন অর্ধেক টাইম এলবি হিসেবে খেলছে। অর্ধেক টাইম এলবি হিসেবে করছে। তাই আমার মতে আসলে একটা ভালো মিডফিল্ডার সাইনিং লাগবে যে যেন আমরা ছোট টিম গুলোর সাথে পয়েন্টস লুজ না করি আর বড় টিমদের সাথে একটা ভালো কম্পিটিশন দিতে পারি। যে এবার যেমন এবার আর্টেটা বলতে গেলে অলমোস্ট সব কয়টা টিমকে একবার করে হারাইছে, যে চেলসি হোক, সিটি হোক, লিভারপুল হোক,
সবাইকে হারাইছে, তাই আসলে আর্টেটার উপর বিশ্বাস আছে। এখন জাস্ট একটা ভালো স্কোয়াড লাগবে যেন ইজি ম্যাচ গুলোতে যেন পয়েন্ট না হারায়। গত সিজনে যেগুলো প্রায় হয়েছে যে শুরুতে গোল খেয়ে গেছে অথবা গোল দেওয়ার পরেও লিড ধরে রাখতে পারিনি, শেষে এসে গোল খেয়ে ড্র করছি বা হারিয়ে গেছি। আমি গত সিজনে ব্রাইটনের সাথেও 1-0 আগে থাকার পরে লাস্টে আর জিততে পারি নাই, লেস্টার সাথেও লাস্টে গোল খেয়ে ড্র হয়েছে। তাই আসলে উইকার টিমস এর সাথে যেন পয়েন্ট লুজ না করে সেটা আসলে এনশিওর করতে হবে। তাই আমার মতে চ্যাম্পিয়ন্স লিগে টার্গেট করা উচিত, কিন্তু যদি রিয়ালিস্টিক হয় তাহলে আসলে টিম স্ট্রেংথ হিসাবে 5th বা 6th পজিশনে আসলে আর্সেনাল ডিজার্ভ করে এখন। আর যদি কাপার ইউরোপা লিগের কথা বলি তাহলে অবশ্যই সেগুলোতে যে কোনো একটা কাপ জিতা টার্গেট করতে হবে। যে আসলে এই কাপ গুলা টুর্নামেন্ট গুলো জিতলে যে ট্রান্সফার ফি হিসেবে হেল্প করে, অনেক ট্রান্সফার করতে পারে, ট্রান্সফার ওয়েজ এগুলো বাজেটে যুক্ত হয়। তাই আসলে একটা ট্রফিও লাগবে। তাই বলতে গেলে আসলে যে কোনো একটা ট্রফি, কাপ ট্রফি সাথে হইতেছে লিগে টপ 4 বা 5 এর মধ্যে যদি থাকতে পারে তাহলে বলবো যে একটা মোটামুটি ভালো সিজনই গেছে। ওকে, তো আজকে মনে হয় একটা অনেক লং ডিসকাশন হলো, প্রায় 1 ঘন্টা ক্রস করে গেছে। তো ভালো লাগলো সবার সাথে কথা বলতে পেরে, যদিও আমি ব্যাক স্টেজে ছিলাম, আমাদের সম্ভবত একটু সমস্যা আছে নেটে। তো সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আশা করি সামনে আমরা সিজনের মধ্যে পাবো, আশা করি তখন সবার যা যা এক্সপেকটেশন সেই এক্সপেকটেশন ফিল আপ হবে। তো সবাইকে ধন্যবাদ জানাই, আজকে তাহলে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান।